এই যে মিস, একটু শুনুন। এই কথা বলতেই মেয়েটা আমার দিকে ঘুরে দাঁড়ালো। এক দৌড়ে ওর সামনে গেলাম। চোখে মোটা ফ্রেমের একটা চশমা, হাতে দেখছি দুটো বই রয়েছে। মনে হচ্ছে স্কুল থেকে ফিরছে। প্রথম দেখাতেই তো ক্রাশ খেলাম। কি ব্যাপার, কিছু বলবেন? বলার জন্যই তো ডেকেছি। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার সময় নেই। কথাগুলো ভারী মিষ্টি তো। ওর চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ও বিরক্ত হয়ে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? কিছু বলার থাকলে বলতে পারেন, যাচ্ছি আমি। এই যে বইটা মনে হয় আপনার হবে, ফেলে দিয়ে চলে যাচ্ছিলেন। আমার হাত থেকে বইটা নিল, ওটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, এটা তো আমার বই, কোথায় পেলেন? ওই যে গাড়ি থেকে নামার সময় পড়ে গিয়েছিল, আপনি খেয়াল করেননি? আচ্ছা ঠিক আছে, চলি আমি। আজব তো, ধন্যবাদ না দিয়ে চলে যাবেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই যে শুনেন। আর না দাঁড়িয়ে বইটা নিয়ে এক দৌড়ে চলে গেল। মাথায় নিশ্চয়ই প্রবলেম আছে এই মেয়ের। একটা বই হাত থেকে পড়ে গেল, অথচ বুঝতেই পারলো না। কিন্তু একে তো আগে কখনো এই এলাকায় দেখিনি। ধুর, এত কিছু ভাবছি কেন। ও যেই হোক, পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখে আম্মুর ফোন। কিরে, কোথায় তুই? বাড়িতে আসবি কখন? এই তো আম্মু, বাড়ির পাশেই আছি আমি। তাড়াতাড়ি চলে আয়, নীলা তোর জন্য বসে আছে, তুই না আসলে খাবে না বলছে। ওকে, আমি এক্ষুনি আসছি। এই বলে ফোনটা কেটে দিলাম। আসুন, বাড়ি যেতে যেতে আপনাদের আমার পরিচয় দেই। আমার নাম কি তা তো সবাই জানেন। পরিবার বলতে শুধু মা আর একটা ছোট বোন আছে। কিছুদিন আগে বাবা গত হয়েছেন। এখন পরিবারের হাল আমাকেই ধরতে হচ্ছে। বর্তমানে পড়ালেখা শেষ করে চাকরির খোঁজ করছি। আজকে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, দেখা যাক চাকরিটা হয় কিনা। আপনাদের পরিচয় দিতে গিয়ে তো একটা কথা ভুলেই গেছি। বাড়িতে যে একটা শাকচুন্নি আছে, ওর জন্য তো কিছু নিয়ে যেতে হবে। দোকানে গিয়ে ওর জন্য চকলেট কিনলাম। তারপর বাড়ির পথে রওনা দিলাম। বাড়ির সামনে এসে দরজা ধাক্কাতে লাগলাম। সাথে সাথে দরজা খুলে দিল নীলা, আমার ছোট বোন। ওর বয়স 6 বছর। সাথে সাথে ওকে কোলে তুলে নিলাম। তোমার আসতে তো দেরি হলো কেন? আমার বোনটা বুঝি এতক্ষণ ভাইয়ার জন্য অপেক্ষা করছিল। ও গাল মুখ বাঁকা করে অন্য দিকে তাকিয়ে আছে। কি হলো আমার বোনটার? ভাইয়া তো এখন চলে এসেছি, আর তোর জন্য। এ কথা বলতেইও বলল, আমার জন্য কি এনেছো দাও? এনেছি একটা জিনিস, কিন্তু তুই তো ভাইয়ার উপর রেগে আছিস। না না, আমি রেখে নেই, এই নাও। বাবা, যেই বললাম ওনার জন্য কিছু এনেছি, সব রাগ শেষ হয়ে গেল। আমি কি আমার ভাইয়ের উপর রেখে থাকতে পারি? থাক, আর পাম দিতে হবে না। এই নাও। চকলেটগুলো ওর হাতে দিলাম। খুশিতে ও সেগুলো নিয়ে এক দৌড় দিল। এই, কোথাও যাস না, খেতে আয়। তারপর আমি ফ্রেশ হলাম। আম্মুকে খাবার দিতে বললাম। আম্মু খাবার বেড়ে দিতে বলল। আজকে তোর ইন্টারভিউ কেমন হলো? ভালোই হলো, তবে মনে হয় চাকরিটা হবে না। দেখ বাবা, তোকে কিন্তু একটা চাকরি জোগাড় করতেই হবে। কি করব, চেষ্টা তো করছি। তুমি তো জানো আজকের যুগে টাকা ছাড়া কিছুই হয় না। আজ যদি তোর বাবা বেঁচে থাকতো, তাহলে হয়তো এত কষ্ট করতে হতো না। কি বলো? আমার কোনো কষ্ট হচ্ছে না। আজ না হোক কাল, একদিন না একদিন পরিবারের হাল তো আমাকে ধরতে হতো। এখন খাবারটা খেয়ে নে। বোন কোথায়? ও তো বলছিল আমাকে ছাড়া খাবে না। বাইরে খেলছে মনে হয়। ওকে নিয়ে আসছি, বলছিল আমাকে ছাড়া নাকি খাবে না। এই বলে উঠে নীলাকে নিয়ে আসলাম। তারপর ওকে খাইয়ে দিলাম। এইবার চুপচাপ রুমে গিয়ে কিছুক্ষণ ঘুমাবি, ঠিক আছে? তারপর ও আমার মোবাইলটা নিয়ে চলে গেল। এই, আমার মোবাইলটা দিয়ে যা। আমি গেমস খেলবো। তারপর ফোনটা নিয়ে চলে গেল। আমি রুমে এসে কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুমাতে আর পারলাম কই। নীলা এসে ডাকতে লাগলো, ভাইয়া ভাইয়া ওঠো। কি হলো, একটু ঘুমাতে দে। এই দেখো, তোমার মোবাইলে কে যেন কল দিয়েছে। কই দেখি, মোবাইলটা দে। তারপর মোবাইলটা আমার হাতে দিয়ে চলে গেল। ফোন অন করে দেখি সাকিবের ফোন, আমার ফ্রেন্ড। তারপর আবার ওকে কল ব্যাক করলাম। কিরে, তোকে সে কখন থেকে কল দিচ্ছি? ফোন আমার হাতে ছিল না। তা তুই কি এখন ঘুমাচ্ছিস? ঘুমাচ্ছিলাম। কি বলবি, তাড়াতাড়ি বল। তুই কি ভুলে গেছিস আজকে আমাদের ক্রিকেট ম্যাচ আছে? আজ তুই ঘুমাচ্ছিস? ও, আমি তো ভুলেই গেছিলাম। আমি এক্ষুনি আসছি। ফোনটা কেটে দিলাম। ভুলেই গেছিলাম আজকে আমাদের ক্রিকেট ম্যাচ আছে। চাকরির জন্য টেনশনে আছি। এখন মাথায় চাকরি ছাড়া আর কিছুই নেই। তারপর উঠে রেডি হয়ে মাঠে চলে গেলাম।
দেখি সবাই আগে থেকে বসে আছে, আমার জন্য অপেক্ষা করছে। আসার সাথে ম্যাচ শুরু হয়ে গেল। সব ভালোভাবেই চলছিল। বিপত্তি বাড়লো তখন যখন আমি ব্যাটিং করতে আসলাম। প্রথম বলে 6 মারলাম। বল বাউন্ডারি লাইন পেরিয়ে একটা মেয়ের মাথায় লাগলো। এই রে, এটা কি হলো? মেয়েটা বল হাতে নিয়ে চলে যেতে লাগলো। এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, বলটা গিয়ে নিয়ে আয়। আমি কেন যাব? এটা তো যারা ফিল্ডিং করছে তাদের কাজ। দেখ, কেউ যেতে চাইছে না, তোকে যেতেই হবে। এখন বলটা নিয়ে না আসিস তাহলে আমরা নিশ্চিত জেতা ম্যাচ হেরে যাব। ওকে, তুই ওয়েট কর, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই বলে ব্যাটটা রেখে দৌড়াতে লাগলাম। মেয়েটার সামনে এসে ব্রেক করলাম, মানে দাঁড়ালাম আর কি। মেয়েটাকে দেখে তো অবাক, কারণ এটা ওই মেয়েটা যার বই ফেরত দিয়েছিলাম। আপনি? আমি। আমার পথ আটকে দাঁড়ালেন কেন? এত রেগে যাচ্ছেন কেন? বলটা নিতে আসছিলাম। বল নিতে আসছেন তাই না? এই দেখুন। ওর কপালের দিকে তাকিয়ে দেখি আলুর মতো ফুলে গেছে। এই কি, আপনার মাথায় আলু বেরিয়েছে কেন? এই বলটা আমার কপালে লাগলো, তারপরে এই অবস্থা হলো। দেখুন, তার জন্য দুঃখিত আমি। প্লিজ বলটা দিয়ে দেন। দিব না, আগে বলুন ব্যাটসম্যানটা কে যে আমার মাথায় বলটা মেরেছে? দেখুন, এখানে কিন্তু আমার কোনো দোষ নেই। আমি তো ছক্কা মেরেছিলাম, কিন্তু কিভাবে যে আপনার মাথায় লাগলো। 1 মিনিট, তার মানে আপনি মেরেছেন? ইচ্ছে করে তো আর মারিনি। বলটা দিয়ে দেন, না হলে এই ম্যাচটা জিতবো না। তাহলে তো বলটা আর পাবেন না। এখন সরুন সামনে থেকে। ওকে, বলটা দিন আর চলে যান আপনি। দিব না। কি করবেন কি আপনি? আপনি তো দেখছি ঝগড়াটে মেয়ে, গায়ে পড়ে ঝগড়া করতে চাচ্ছেন। এবার তো তুই আর এই বল কখনোই পাবি না। আমাকে ঝগড়াটে বলছিস? এবার আমারও রাগ উঠলো, ঠাস করে লাগিয়ে দিলাম একটা। ওর হাত থেকে বলটা মাটিতে পড়ে গেল। আপনারাই বলুন, এখানে কি আমার কোনো দোষ আছে? আমি তো আর ইচ্ছে করে মারিনি। চরখে গালে হাত দিয়ে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎই কোথা থেকে একটা মেয়ে এসে বলল, এই রাইসা, এখানে কি হচ্ছে? আর এই ছেলেটা আমাকে চর মেরেছে। কি? এই, তুমি জানো কার গায়ে হাত তুলেছো তুমি? কেন? উনি কি এদেশের প্রেসিডেন্ট নাকি? আমি কি সেটা তুই এখন বুঝতে পারবি। আজ পর্যন্ত কেউ আমার গায়ে হাত তুলেনি, আর তুই প্রথমে আমার মাথায় বল মেরেছিস, আর এখন চর মারলি। মেরেছি। আপনি ভুলভাল কথা বলছেন তাই। দেখুন ভাইয়া, ওকে এক্ষুনি সরি বলুন, না হলে কিন্তু। চললাম আমি। আর নেক্সট টাইম কারোর সাথে বাজে ব্যবহার করবেন না। তারপর চলে আসলাম। পিছনে ফিরে তাকিয়ে দেখি কোমরে হাত রেখে রাগে ফুঁসছে, যেন আমাকে কাঁচা খেয়ে ফেলবে। কি রে, বাড়িতে চল। তোকে তো আমি পরে দেখে নিব। তোর এই চর মারার জন্য তোকে অনেক মূল্য দিতে হবে। আচ্ছা ঠিক আছে, চল, যা করার পরে করিস, এখন বাসায় চল। আমি বলটা নিয়ে মাঠে আসলাম। তারপর আবার ম্যাচ স্টার্ট করলাম। ম্যাচটা নিজেদের নামে করে নিলাম, জিতে গেলাম আমরা। তারপর সাকিব আর আমি একসাথে আসছিলাম। মামা, আজকে একটা কাণ্ড ঘটেছে। কেন আবার? কি করেছিস? সকালে ইন্টারভিউ দিয়ে বাড়িতে আসছিলাম। প্রথম দেখায় মেয়েটার প্রেমে পড়ে গিয়েছিলাম। এ আর এমন কি? এটা তো স্বাভাবিক। শালা, পুরোটা তো আগে শোন। একটু আগে যার গায়ে বলটা পড়েছিল সে ওই মেয়েটাই ছিল। বলিস কি? তারপর? তারপর আর কি, বলটা নিয়ে আসলাম। প্রথমে দিতে চাইছিল না, যেই কানের করে একটা দিলাম সাথে সাথে দিয়ে দিল। মানে তুই ওকে চর মেরেছিস? একটু বেশি বকবক করছিল। আচ্ছা তুই বল, এখানে কি আমার কোনো দোষ আছে? আমার সাথে বাজে বিহেভ করছিল, তাই লাগিয়ে দিলাম একটা। আর মেয়েটা তোকে কিছু করলো না, এমনি ছেড়ে দিল? মনে হচ্ছে আমার থেকে প্রতিশোধ দিবে। শুধু একটা কথা ভাবছি, সকালে যখন এই মেয়ের সাথে কথা হলো তখন অনেক শান্ত ছিল। ওকে দেখে বোঝাই যাচ্ছিল না এতটা রাগী হতে পারে। মেয়েটাকে চিনিস? ওর নাম পরিচয় কিছু জানিস? না, আগে কখনো দেখেছি বলে মনে হয় না। তবে ওর সাথে একটা মেয়ে ছিল, ওকে রাইসা বলে ডাকছিল। নাম মনে হয় রাইসা হবে। আচ্ছা বাদ দে, আজান দিয়ে দিল, বাড়িতে যেতে হবে। তারপর আমিও বাসায় চলে আসলাম। বাসায় আসতেই পাগলি বোনটা আমার কোলে উঠে গেল। এই, এখনো পড়তে বসিসনি কেন? আজকে কত রান করেছ? আজকে ভাইয়া অনেক রান করেছি, শুধু 4 আর 6 মেরেছি। তুমি আমাকে নিয়ে যাও কেন? তোমার খেলা দেখতাম। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব অন্য একদিন। এখন পড়তে বসো, ভাইয়া ফ্রেশ হয়ে আসছি। এই বলে ওকে কোল থেকে নামিয়ে দিলাম। তারপর ফ্রেশ হয়ে রুমে আসলাম। নীলাকে পড়াতে বসলাম। রাইসা বাড়িতে এসে ওর রুমের জিনিসপত্র ভাঙচুর করতে লাগলো। একের পর এক জিনিস ভাঙছে। রাইসার বাবা আর মা একপাশে দাঁড়িয়ে এসব দেখছে। তোর কি হয়েছে মা, আমাকে বল। জুই, ওর কি হয়েছে বলতো? বিকেলে বাসায় আসার পর থেকেই ও এমন রেগে আছে কেন? জুই হচ্ছে রাইসার চাচাতো বোন। আসলে কাকা, হয়েছেটা কি, বিকেলে ও যখন। সবটা খুলে বলল। সব শোনার পর রাইসার বাবা রেগে গেলেন। কি?
ওই ছেলের এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত তুলেছে? রাইসার বাবা হচ্ছে আমাদের এলাকার সব থেকে প্রভাবশালী ব্যক্তি, সবাই ওনাকে ভয় পায়। বাবা ওকে আমি ছাড়বো না। মা, এখন একটু শান্ত হ, ওকে আমি দেখে নিচ্ছি। ছোটবেলা থেকে আমার মেয়ের গায়ে একটা আঁচড়ও লাগতে দেয় নাই, আর ওই ছেলের এত সাহস। এর শাস্তি কিন্তু তোমাকে দিতেই হবে বাবা। অবশ্যই দিব, এখন একটু শান্ত হয়ে বস। তারপর রাইসা একটু শান্ত হলো। রাইসার বাবা জুইকে ডাক দিল। হ্যাঁ, ছেলেটা কে রে? ছেলেটাকে আমিও চিনি না। ও, তোরা জানবি কিভাবে? তোরা তো এখানে নতুন এসেছিস। আচ্ছা ঠিক আছে, যা, এখন আমি নিজেই বের করব ছেলেটাকে। রাইসা আর ওর চাচাতো বোন এতদিন বিদেশে ছিল, ওখান থেকে লেখাপড়া শেষ করে দেশে ফিরে এসেছে। এই জন্য ওরা এখানকার কাউকে তেমন চিনে না। রাতে ঘুমানোর সময় শুয়ে শুয়ে শুধু রাইসার কথা ভাবছি। না, চটটা মারা একদম উচিত হয় নাই। দেখা হলে সরি বলে দিব। এই প্রথম কোনো মেয়ের কথা ভাবছি। তবে কি প্রেমে পড়ে গেলাম ওর? না না, এটা হতে পারে না। ওই মেয়ে যা রাগী, ওর সাথে কিভাবে রিলেশন করব, তার উপর ওকে চর মেরেছি। ধুর, আপাতত এইসব মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। তারপর ঘুমানোর চেষ্টা করলাম। না বাবা, আমি কিছু খাবো না যতক্ষণ না তুমি ওই ছেলেটাকে আমার পায়ের কাছে নিয়ে আসছো। দেখ মা, খাবারটা খেয়ে নে। ওই ছেলেকে খোঁজার জন্য আমি লোক লাগিয়েছি। তাহলে এখনো পেলে না কেন ওকে? ঠিক পেয়ে যাব। ওকে তো তোরা চিনিস না, তাহলে কিভাবে এত তাড়াতাড়ি খুঁজে বের করব বল? না, আমি কিছু শুনতে চাই না। যতক্ষণ না ওকে আমার পায়ের তলায় নিয়ে আসছো ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। এমন করিস না, তোর শরীর খারাপ করবে। তুই যদি এমন করিস তাহলে। বললাম তো খাবো না, তোমরা যাও এখন। আর কি, রাইসার রাগ থেকে চলে গেল। এইভাবে দেখতে দেখতে কিছুদিন চলে গেল। এদিকে আল্লাহর রহমতে আমার চাকরিটা হয়ে গেছে। বিপত্তি বাঁধলো এক জায়গায়। চাকরি করতে হলে এলাকার একজন প্রভাবশালী ব্যক্তির সাইন লাগবে, যেটা খুবই বিরক্তিকর। এখন সারাদিন তার পিছনে দৌড়াতে হবে। আমাদের এলাকার একমাত্র প্রভাবশালী লোক হলো আসাদ চৌধুরী, মানে রাইসার বাবা। বন্ধু সাকিবকে নিয়ে আসাদ চৌধুরীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যদিও উনি আমার পূর্ব পরিচিত ছিলেন, একবার ওনার জীবন বাঁচিয়েছিলাম। তোর কি মনে হয় এখন উনি বাড়িতে আছেন? অবশ্যই থাকবে, খবর নিয়েই তো এসেছি। আচ্ছা, ওদের বাড়িতে কোনো মেয়ে নেই তো? আরে রেগে যাচ্ছিস কেন? মজা করছিলাম, তুই তো জানিস মেয়েতেই আমার। যদি এই মেয়ে নিয়ে আর একটা কথা বলেছিস, তোর খবর আছে। তারপর আসাদ চৌধুরীর বাড়ির সামনে আসলাম। অনেক বড় বাড়ি, দেখেই বোঝা যাচ্ছে অনেক বড় লোক। তারপর গেট দিয়ে বাড়ির ভিতরে আসলাম। ভিতরে এসে দেখি আসাদ চৌধুরী বাইরে বসে আছে আর খবরের কাগজ পড়ছে। ওনার সামনে গিয়ে সালাম দিলাম। সালামের উত্তর নিয়ে বললেন, আরে তুমি হঠাৎ কি মনে করে এলে? আসলে স্যার, একটা দরকারে আসছিলাম। আহা, তোমাকে বলছি না আমাকে স্যার বলে না ডাকতে। দাঁড়িয়ে কেন, বসো এখানে। তারপর দুজনে বসলাম। একটা লোককে ডেকে বললেন, ওই, ওদের জন্য নাস্তা নিয়ে আসো। না থাক, কিছু খাবো না, আমরা এসেছিলাম। কিছু খাবে না মানে? এই যাও, ওদের জন্য নাস্তা নিয়ে আসো। তারপর লোকটা চলে গেল। আপনার একটা সাইন লাগবে, নতুন চাকরি জয়েন করব। ওকে দাও, করে দিচ্ছি আমি। ওনার থেকে সাইনটা করে নিলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আরে ধন্যবাদের কি আছে, এটা তো কিছুই না। তোমার জন্য যদি আরো কিছু করতে পারতাম তাহলে ভালো লাগতো। আজ তাহলে আসি, আমার খুব তাড়া আছে। খালি মুখে তোমাকে এখান থেকে আমি যেতে দিব না। একটু পরে নাস্তা আনলো আমাদের জন্য। চায়ের কাপটা হাতে নিতেই হাত থেকে পড়ে গেল, কারণ আঙ্কেলের পিছনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কোমরে হাত দিয়ে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটার কেউ নয়, রাইসা, ওই দিন যাকে চর মেরেছিলাম। কি হলো বাবা, চাটা ভালো হয়নি? ফেলে দিলে কেন? না আঙ্কেল, খুব ভালো হয়েছে। হাত ফসকে পড়ে গেল, কেমন জানি নার্ভাস লাগছে। হঠাৎই রাইসা বলে উঠল, তুই এখানে? আঙ্কেল আজ তাহলে আসি। আসি মানে? ওই দাঁড়া তুই। রাইসা, কি হচ্ছে এসব? বাবা তুমি জানো ওকে? ও তো আমাকে। এই কথা বলার সাথে সাথে আমি চলে যেতে লাগলাম। রাইসা পিছন থেকে আমার কলার টেনে ধরলো। আজকে মনে হয় আর কেউ আমাকে রক্ষা করতে পারবে না। তার মানে রাইসা ওনার মেয়ে। ওই পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া তুই, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। রাইসা, এসব কি ধরনের অসভ্যতমি হচ্ছে? আঙ্কেল, আমার দেরি হয়ে যাচ্ছে, ওনাকে ছাড়তে বলুন। রাইসা, ছাড় ওকে। সাথে সাথে রাইসা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি এক দৌড়ে সাকিবকে নিয়ে চলে আসলাম। গেটের বাইরে আসতেই সাকিব বলল, এসব কি হলো? আমি তো কিছুই বুঝলাম না। এখন না, পরে বুঝিয়ে সব বলবো। এখন আমাকে পানি দে।
পাশে একটা দোকান ছিল, ওখান থেকে একটা পানির বোতল নিলাম। পানি খাওয়ার পর এখন কিছুটা হালকা লাগছে। তুই জানিস, আর একটু হলেই আমি গেছিলাম সোজা মাটির নিচে। তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না। আরে রাইসা আসাদ চৌধুরীর মেয়ে, কালকে যাকে চর মেরেছিলাম। হ্যাঁ, তো কি হয়েছে? কি আবার বল। তাহলে আজ অনেক বড় বিপদ থেকে রক্ষা পাইছস। জানি না সামনে কি অপেক্ষা করছে আমার জন্য। মামা খুব টেনশনে আছি। তুই আপাতত ওদের থেকে দূরে থাক, কোনোভাবেই তুই যেন আর ওদের সামনে না পড়িস। কিছুদিন কোথাও থেকে ঘুরে আয়। তাই করতে হবে। এখন বাসায় যাব আমি, থাক তুই। এই বলে বাসার দিকে রওনা দিলাম। অন্যদিকে তোর কি মাথাটা গেছে নাকি? মেহমানের সাথে এমন আচরণ করে? তুমি ওকে যেতে দিলে কেন? তুমি জানো ওই ছেলেটা ওই দিন আমাকে মেরেছিল। কি বলিস? ও তোকে মেরেছে? না, এটা আমি কিছুতেই বিশ্বাস করি না। তাহলে কি আমি মিথ্যা কথা বলছি? বিশ্বাস না হলে জুইকে জিজ্ঞাসা করো। তুই কিছু বলছিস না কেন? হ্যাঁ, ও ঠিকই বলছে, ওই ছেলেটাই ছিল। নিশ্চয় তুই কিছু করেছিস, এই জন্য তোকে চড় মারছে। বাবা, তুমি ওর হয়ে কথা বলছো? নিচের মেয়েকে বিশ্বাস করো না। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম। এখন কি করতে হবে বল আমায়। তুই জানিস ওর জন্যই আজ আমি বেঁচে আছি। কি বলছো? আমি কিছুই বুঝতে পারতেছি না। ওর জন্য তুমি বেঁচে আছো মানে? তুই তো এই ব্যাপারে কিছু জানিস না। শোন তাহলে, কিছুদিন আগে আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। গাড়িটা খারাপ হয়ে যাওয়ায় হেঁটে হেঁটে বাজারে গেছিলাম। বাজার থেকে ফেরার পথে কোথা থেকে একটা গাড়ি এসে পিছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমাকে বলনি কেন? বলিনি, তার কারণ আছে। রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়েছিলাম, তখন ওই ছেলেটা এসে আমাকে হাসপাতালে নিয়ে যায়। শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছিল। তখন ও নিজে রক্ত দিয়ে আমার জীবন বাঁচিয়েছে। এবার তুই বল, আমি এখন কি করব? ওকে কি শাস্তি দিব বল? আমার মনে হয় না ও তোর সাথে খারাপ কিছু করেছে। নিশ্চয় তুই আগে এমন কিছু বলেছিস, তার জন্য ও তোকে চড়টা মেরেছে। বাবা, আমি দেখ মা, যা হয়েছে সব ভুলে যা। কাকা কিন্তু ঠিক কথাই বলছে, ভুলটা তোরই ছিল। ও তোর গায়ে ইচ্ছে করে বল মারেনি। এটা আমার তখন মনে হলো না কেন? তুই তো সবসময় একটু বেশি বকবক করিস, কোনটা ভুল আর কোনটা ঠিক না বুঝি। তুই তো আমার সঙ্গে ছিলি, কিছু বলিসনি কেন আমায়? তোকে আর আমি কি বলবো। এখন চল, কাকিমা ডাকছে। এদিকে আমি রুমে এসে বসে বসে ঘামছি। আম্মু আর নীলা আসলো রুমে। তুই এভাবে কেন? অনেক বড় একটা বিপদ থেকে রক্ষা পেলাম আজকে। কি বলিস? ঠিক আছিস তুই? একদম ঠিক আছি আমি। আর কি বিপদ সেটা তোমাদের না জানলেও চলবে। ঠিক আছে, হাত মুখ ধুয়ে খেতে আয়। যদি তোর নামে কোনো নালিশ আসে তো দেখবি। দেখো আম্মু, এখন আমি ছোট নই, যথেষ্ট বড় হয়েছি। তুই কি সেটা আমি ভালো করে জানি। এই বলে আম্মু চলে গেল। আম্মুকে নিয়ে আর পারলাম না। তারপর খাওয়া দাওয়া করে রুমে এসে একটু ঘুমানোর চেষ্টা করলাম। এইভাবে দেখতে দেখতে কিছুটা সময় চলে গেল। বিকালে মনটা একটু হালকা হওয়ার জন্য বন্ধু সাকিবকে নিয়ে ঘুরতে বের হলাম। মাঠে আসলাম। মাঠের একপাশে বসে দুজনে গল্প করছিলাম। তা মামা, চাকরিতে জয়েন করবি কবে? পরশু থেকে। কেমন জানি নার্ভাস লাগছে। নতুন তো, তাই এমন হয়েছে। তোর তো হয়ে গেল, এবার আমার কি হবে? তোর আবার চাকরির কি দরকার? তোর বাবার কি টাকার অভাব আছে নাকি? বাবার টাকা আছে এটা ঠিক, কিন্তু আমার ওইসবে তেমন আগ্রহ নেই, কারণ আমি নিজে থেকেই কিছু করতে চাই। হঠাৎই একটা মেয়ে বলল, ভাইয়া, আপনার পাশে একটু বসতে পারি? বন্ধু, যদি বাঁচতে চাস তাহলে সরি বলে ক্ষমা চেয়ে নে। ঠিক বলেছিস তুই। তারপর রাইসার দিকে তাকিয়ে বললাম, সরি, ওই দিন চটটা মারা আমার উচিত হয় নাই, ক্ষমা করে দিন। তারপরও যা বলল তা শুনে তো আমি অবাক। আপনি ক্ষমা চাচ্ছেন কেন? ভুলটা তো আমারই ছিল। ওর এই কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। বলে কি এই মেয়ে? না না, আমি আপনাকে চর মেরেছি, আবার অপমান করেছি, প্লিজ কিছু করবেন না আমায়। আরে এত ভয় পাচ্ছেন কেন? বললাম তো ভুলটা আমার ছিল, তখন কি নাকি বলে ফেলেছি। সাকিবকে বললাম, কি রে, উনি যা বলছেন সব কি স্বপ্ন দেখছি নাকি? এই কথা বলতেই রাইসা আমার হাতে একটা চিমটি কাটলো। এটা কি হলো? আপনার ঘুম ভাঙলো এবার? ওকে, তাহলে এবার শুনুন, ওই দিন যা হয়েছে এতে আপনার কোনো দোষ নেই। আচ্ছা ঠিক আছে, যান, আমাকেও ক্ষমা করে দিবেন। চর মারাটা আমার একদম উচিত হয়নি। এখন আসি তাহলে। ওকে দাঁড়ান, যার আগে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে যান। নাম্বার দিয়ে কি করবেন? আরে দিন না, দরকার আছে আমার। আর আপনি কি মেয়েদের মতো করছেন কেন? একটা মেয়ে আপনার নাম্বার চাইছে, দিয়ে দেবেন তা না, উল্টো প্রশ্ন করছেন। আমার নাম্বার আমি যাকে তাকে দেই না, আর আপনাকে দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আর হ্যাঁ, আমাকে অন্য সবার মতো মনে করবেন।
আচ্ছা তাহলে কার মতো মনে করব? আপনি মেয়েও নন ছেলেও নন, তাহলে কি হিজড়া নাকি? কি বললেন আপনি? আপনার 14 গোষ্ঠী হিজড়া। তোরা তো আবার ঝগড়া লেগে যাচ্ছিস। ওনাকে নাম্বারটা দিয়ে তাড়াতাড়ি চল এখান থেকে। দেখুন, আমার মুডটা এখন ভালো আছে, এই জন্য আপনাকে কিছু বলছি না। আমার মোড়টাও এখন ভালো আছে, না হলে আপনাকে এখন খুন করতাম আমি। কি? আরে মামা, তুই কি পাগল হয়ে গেছিস? কি সব বলছিস? চল এখান থেকে। চলো, এখানে থাকলে কিছু একটা হয়ে যাবে। এই যে মিস্টার, এত ভাব নেওয়া ঠিক না। আচ্ছা আপু, আপনার ওর নাম্বার চাই তো? আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। তারপর আমার নাম্বারটা সাকিব রাইসাকে দিয়ে দিল। কল দেওয়ার সাথে সাথে রিসিভ করবেন। এটা তুই কি করলি? তুই ওকে আমার নাম্বার দিলি কেন? আরে মামা, এবার মনে কর তোর সিঙ্গেল জীবনের অবসান ঘটবে। ওর কাঁধে হাত রেখে বললাম, আচ্ছা কিভাবে? দেখ, তুই ওনাকে চর মেরেছিস। কোথায় উনি তার প্রতিশোধ নিবে তা না করে উল্টো তোর কাছে ক্ষমা চাইলো, আবার তোর নাম্বারটাও নিল। এইসবের মানে কি জানিস? না তো। আরে গাধা, এই সামান্য কথাটা বুঝিস না? উনি তোর প্রেমে পড়ে গেছে। তাই? আচ্ছা, উনি আমার প্রেমে পড়েছেন, এখন তোর উপর কি পড়বে জানিস? কি পড়বে? মাইট পড়বে। এই বলে ওকে উদুম কেরাতে লাগলাম। থাম থাম, আর মারিস না। তোকে বলেছি আমি নাম্বারটা দেওয়ার জন্য। তোর ভালোর জন্যই তো দিলাম, এবার থাম, আর মারিস না। ওকে এখনকার মতো ছেড়ে দিলাম। যদি উনি আমাকে কল দিয়েছেন তো তোর খবর আছে। নাম্বারটা তো তোর সাথে কথা বলার জন্যই নিয়ে গেছে, কল তো অবশ্যই দিবে। ওকে, তাহলে অগ্রিম মার খা। এই কথা বলতেই ও দৌড়াতে লাগলো। তারপর ওর পিছু পিছু আমিও দৌড়াতে লাগলাম। সত্যি বলতে ওর উপর এখন আমার অনেক রাগ হচ্ছে। আমি বাসায় চলে আসলাম। আসতেই পিচ্চি শয়তানটা বলতে লাগলো, এতক্ষণে তোমার আসল সময় হলো? এই যা তো, এখন ভাইয়া একটু একা থাকতে দে। কেন, কি হলো তোমার? বললাম না যা এখান থেকে। সাথে সাথে ও কান্না করতে করতে চলে গেল। একটু পরে আম্মু আসলো নীলাকে নিয়ে। তুই ওকে কি বলেছিস? আমি আবার কি বললাম? ওই বুড়ি, তোকে আমি কি বলেছি? তুমি বকেছো আমায়। ওকে কোলে নিলাম। আমি বকেছি কখন? মিথ্যে বলবে না, তখন আমাকে ধমক দিয়েছো। আচ্ছা, তাহলে তো আমার বোনটা রেগে আছে আমার উপর। তোমার সাথে কথা নেই, ছাড়ো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই চকলেটগুলো আমি একা বসে বসে খাই। আমার জন্য এনেছো? এনেছিলাম, কিন্তু তুই তো আমার উপর রেগে আছিস, তাই এখন এইগুলো আমি খাবো। ও চকলেটগুলোর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার হাত থেকে ছো মেরে চকলেটগুলো নিয়ে চলে গেল। সন্ধ্যার পরে একটু হাঁটতে বের হলাম। আমাদের বাড়ির পাশে একটা চায়ের দোকান আছে, ওখানে বসে বসে চা খেতে লাগলাম। হঠাৎই কোথা থেকে কতগুলো লোক আসলো, আমাকে ঘিরে ধরে বলতে লাগলো, এই, তোর নাম কি আরিয়ান? জি কেন ভাই? আমাদের সাথে একটু সাইডে চল, তোর সাথে কথা আছে। না না, আমি কোথাও যাব না, যা বলার এখানে বলেন। তুই যাবি না? তুই যাবি, তোর বাপও যাবে। এই বলে আমার কলার ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। কি ব্যাপার, আপনারা এমন করছেন কেন? আপনাদের সাথে তো আগে কখনো কথা হয়েছে বলে মনে হয় না। শুনলাম তোর নাকি অনেক সাহস বেড়েছে, আসাদ চৌধুরীর মেয়ের গায়ে তুই হাত তুলেছিস। তুলেছি, কিন্তু আপনারা এসব বলছেন কেন? জানতে চাস কেন এসব বলছি? ওই, ওকে বুঝিয়ে দে তো আমরা কেন এসব বলছি। এই কথা বলতেই লোকগুলো আমাকে মারতে লাগলো। আমি কিছুই করতে পারলাম না। এতগুলো লোকের সাথে একা কিভাবে লড়বো? ওরা মেরে রাস্তায় ফেলে দিয়ে চলে গেল। উঠে দাঁড়ানোর শক্তিটুকুও নেই। তারপর আর কিছুই মনে নেই। যখন চোখ খুললাম নিজেকে বাড়িতে আবিষ্কার করলাম। পাশে দেখি আম্মু, নীলা, সাকিব বসে আছে। আম্মু দেখছি কান্না করছে। আমি চোখ মেলতেই বলল, তুই ঠিক আছিস তো বাবা? এই অবস্থা কিভাবে হলো তোর? কিছু হয়নি তো আমার, একদম ঠিক আছি আমি। তোকে কতবার বলবো কোনো মানুষের সাথে ঝামেলায় জড়াইস না, এখন দেখলি তো? কিচ্ছু হয়নি তো আমার, একদম ঠিক আছি। দেখছো তোমার সাথে কথা বলছি। তোকে এইভাবে কে মেরেছে বলতো? আম্মু, খিদে পেয়েছে আমার, কিছু বানিয়ে দাও আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই নিয়ে আসছি। এবার বল, এইসব কে করেছে? যা হলো সব খুলে বললাম। অসম্ভব, আমার এটা কিছুতেই মনে হয় না যে আসাদ চৌধুরী এই কাজটা করেছে। উনিই করেছে। লোকগুলো ওনার কথাই বলছিল, আর আমি যে রাইসাকে চর মেরেছি সেটাও বলছিল। তার মানে এটা থেকে পরিষ্কার বোঝা গেল কাজটা কে করেছে।
কিন্তু উনি এসব কেন করবেন? সেই দিন উনি তোর সাথে যেইভাবে কথা বলেছে, আর রাইসাও তো পরে নিজে থেকেই তোর ক্ষমা চাইলো। এইসব কিছু নাটক ছিল। বড় লোকদের এত সহজে বিশ্বাস করা ঠিক না। ওরা যে কোনো সময় নিজেদের রূপ বদলাতে পারে। জানি না, আমি কিছুই বুঝতে পারছি না। এখন কি করবি? কি আর করব, ভুল যখন করেছি তার ফল তো ভুগতেই হবে। তাছাড়া রাইসা ওই দিন একটা কথা বলেছিল, ওকে মারার জন্য নাকি আমাকে অনেক মূল্য দিতে হবে। ওকে, যা হবার পরে হবে। এখন আপাতত একটু রেস্টে থাক, আমাকে যেতে হবে। তারপর সাকিবকে বিদায় দিয়ে শুয়ে রইলাম। ভাবতে লাগলাম রাইসা কি নিখুঁত অভিনয়টাই না করলো। বুঝতেই পারলাম না, এই বড় লোকদের আর কখনোই বিশ্বাস করব না। এদিকে রাইসার বড় ভাই এসেছে বিদেশ থেকে। ওর ভাই বড় ব্যবসায়ী, ব্যবসার জন্য বিদেশে ছিল এতদিন। রাইসাও ওর ভাইয়ের কাছে ছিল। ওর ভাইয়ের নাম হচ্ছে অনিক। কেমন আছো ভাইয়া? বোনটাকে খুব মিস করছি। ভাইয়া আমিও তোমাকে খুব মিস করছি। দূরে থাকলেও আমি কিন্তু আমার বোনটার খোঁজ নিয়েছি সবসময়। কিভাবে? আমি তো দেশে আসার পর তুমি একটা ফোনও করনি আমাকে। ওয়েট, তোকে একটা জিনিস দেখাই। তারপর রাইসাকে আমার একটা ছবি দেখালো। আরে ও তো সেই। যে তোকে চর মেরেছিল। কিন্তু তুমি সব কিভাবে জানলে? ওকে, এবারে ছবিগুলো দে। রাইসা ছবিগুলো দেখে অবাক হয়ে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কারণ যখন গুন্ডাগুলো মারছিল তখন ছবিগুলো তোলা হয়েছে। এসব কি ভাইয়া? ওকে এরা মারছে কেন? আমার প্রিন্সেসকে আঘাত করেছে, তাই ওর এই পরিণতি হলো। এই কথা বলতেই রাইসা কান্না করে দিল। কান্না করতে করতে বলতে লাগলো, না ভাইয়া, তুমি কাজটা একদম ঠিক করনি। এ কি, তোর চোখে পানি কেন? তোর চোখের পানি আমার সহ্য হয় না। আমি তোমাকে বলেছি এসব করার জন্য, একবার আমাকে বলতে পারতে। তুই কি খুশি হসনি? আর তুই এমন করছিস কেন? দেখ, তোর প্রতি কেউ আল চোখে তাকালো আমার সেটা সহ্য করি না। আর ওই ছেলের এত সাহস। আমাকে একবারও জানাতে পারতে। আচ্ছা, এখন এসব কথা বাদ দে। দেখ, তোর ভাইয়া তোর জন্য কি এনেছে। লাগবে না আমার এসব, যাও এখান থেকে। রেগে আছিস ভাইয়ের উপর? আচ্ছা ঠিক আছে, যা। এবার থেকে যা করবো তোকে জানিয়ে করবো। বললাম তো যাও এখন, ভালো লাগছে না আমার। উরি বাবা, এত রাগ! আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাচ্ছি এখন। এই বলে রাইসার ভাই চলে গেল। রাইসা তো ভাবনায় পড়ে গেল, এখন কি করবে সে? কি করে এখন সে আমার সামনে দাঁড়াবে? চোখ বন্ধ করে একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছে না। আগামীকাল থেকে অফিসে জয়েন করতে হবে। শরীরটাও ভালো নেই, খুব টেনশন হচ্ছে। না, একটু ঘুমানোর দরকার। ঘুমালে হয়তো একটু ভালো লাগবে। তারপর ঘুমিয়ে পড়লাম। এদিকে রাইসা খাওয়া দাওয়া কিছুই করছে না, নিজেকে অপরাধী ভাবছে। কি হলো, তুই খাওয়া দাওয়া করছিস না কেন? খাবো না আমি, যাও এখন এখান থেকে। আবার কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? দেখ মা, আমি সত্যি কিছু জানি না। আচ্ছা কি হয়েছে তুই বল আমায়। তাহলে শোনো। সব শোনার পর আসাদ চৌধুরী বলল, কি ও এইসব করেছে? কাজটা ও একদম ঠিক করেনি। কালকে গিয়ে ওকে দেখে আসবো। ওর থেকে ক্ষমা চেয়ে আসবে, আর ভাইয়াকে বলে দিবে নেক্সট টাইম যেন এরকম কিছু না করে। আচ্ছা ঠিক আছে, বলে দিব আমি। এখন চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে। তারপর রাইসা খাবার টেবিলে বসলো। শোন বাবা, কাজটা তুই একদম ঠিক করিসনি। তোমার কথা আমি কিছুই বুঝলাম না। ছেলেটাকে মারা উচিত হয়নি। তুই অন্তত একবার আমাকে জানাতে পারতি। আমি ভুল করছি? কিছু করিনি। আমি থাকলে তো ওকে। এ কথা বলতেই রাইসা খাবারের প্লেটটা এক আছাড় মেরে ভেঙে ফেললো। তারপর সোজা নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিল। এটা কি হলো বাবা? তোর উপর রেগে আছে। তুই কালকে গিয়ে ক্ষমা চেয়ে আসবি ছেলেটার কাছ থেকে। কখনোই না। দেখ বাবা, ওকে শাস্তি দিলে কিন্তু আমি নিজেই দিতে পারতাম, কিন্তু কেন দেয়নি তুই জানিস? ওর জন্যই তোর বাবা এখনো বেঁচে আছে। ওর জন্য বেঁচে আছো মানে? একবার আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোর মনে আছে? তোকে বলেছিলাম না একটা ছেলে আমার জীবন বাঁচিয়েছে? বলেছিলে, কিন্তু ওই ছেলেটাই হচ্ছে সেই ছেলেটা। আর তাছাড়া সামনে ইলেকশন আসছে, আমি কোনো রকম ভুল দেখতে চাই না। যেটা বললাম ওইটাই করবি। ওকে, যেমন তোমার ইচ্ছা। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো আমার। তারপর ঘুম থেকে উঠলাম। এখন কিছুটা ভালো লাগছে, হাঁটাচলা করতে পারছি। ফজরের নামাজ আদায় করলাম, রুমে বসে আছি। একটু পরেই আম্মু আসলো নাস্তা নিয়ে। নাস্তা করে বসে রইলাম। তারপর অফিসে যাওয়ার জন্য রেডি হলাম। সকাল 9টা বাজে অফিস। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা বাজতে চললো। আম্মু, এবার বের হতে হবে আমায়। আজকে যাওয়াটা কি খুব দরকার? তোর শরীরটা এখনো ভালো নেই। না মা, আজকে অফিসের প্রথম দিন, যেতেই হবে। আচ্ছা ঠিক আছে বাবা, সাবধানে যাস। আর শোন, অফিসে পৌঁছে কল দিস আমায়। আচ্ছা ঠিক আছে। নীলা কোথায় মা? ও তো অনেক আগেই স্কুলে চলে গেছে।
তারপর আম্মুকে সালাম করে বেরিয়ে পড়লাম। রাস্তায় এসে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। অবশেষে রিক্সা পেয়েও গেলাম। রিক্সায় উঠে বসতেই ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার থেকে কল আসলো। রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? আমি বলছি। এ কি, মেয়ের কণ্ঠ মনে হচ্ছে। কোন আমি বলছেন? চিনলাম না তো আপনাকে। আগামীকালই তো আপনার সাথে কথা হলো। দেখুন, কে আপনি, পরিচয় দিন। আমার ঠিক মনে পড়ছে না। ওকে, তাহলে মনে করে বলেন কে আমি। এই আপনার পরিচয় দিবেন কিনা বলেন, না হলে রাখছি আমি। আমি রাইসা বলছি। কালকে বিকালে আপনার থেকে নাম্বার নিয়েছিলাম। ও হ্যাঁ, মনে পড়ছে, মিস রাইসা। তা কি জন্য ফোন দিয়েছেন? হ্যাঁ, আমি বেঁচে আছি, মরি নাই। দেখুন, আগামীকাল যা হয়েছে তার জন্য খুবই দুঃখিত। আমার ওকে থামিয়ে দিলাম। খুব কষ্ট হচ্ছে তাই না? আমি বেঁচে আছি সেই জন্য? এইভাবে বলছেন কেন? সত্যি বলছি, বিশ্বাস করুন, ভাইয়া না জেনে এসব করেছে। খুব ভালো অভিনয় করতে পারেন তো। তা অভিনয়ের জন্য অস্কারটা আমি কি দিব? আমাকে কল দিলেন কেন? প্লিজ এইভাবে বলবেন। সত্যি বলছি, এইসবের ব্যাপারে আমি কিছুই জানি না। নেক্সট টাইম আর কল দিব না, এবং দয়া করে ভুল করেও আমার সামনে আসবেন না। রাখছি ভাই। শুনুন, কাটবেন না। কলটা কেটে দিলাম। বাহ, এখন ভালো সাজার চেষ্টা করছে। বুঝলাম না আসলে এরা চাইছেটা কি, কে জানে। তবে এদের থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। এদিকে রাইসা, না, আমার এমন কেন মনে হচ্ছে? ওর কথা কেন আমি এত ভাবছি, যেন ওর মাঝে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। সারাক্ষণ শুধু ওর কথা ভাবছি কেন? না না, ভাববো না ওর কথা। ও কে হয় আমার? এইসব বলে রাইসা আমাকে ভুলে থাকতে চাইলো, কিন্তু কিছুতেই পারছে না। অফিসের সামনে এসে রিক্সাওয়ালা মামা দাঁড়ালো। তারপর ভাড়া দিয়ে অফিসে আসলাম। অফিসে ঢুকতেই পিয়ন বলল, আপনারই তো আজকে জয়েন করার কথা ছিল। আমি নতুন আসলাম আজকে। ওকে, তাহলে ম্যামের সাথে দেখা করে আসুন, যান। ম্যাম মানে? ও, আপনি তো নতুন আসছেন, তাই কিছুই জানেন না। এখন যান, ম্যামের সাথে দেখা করেন। তারপর আমি বসের রুমের দিকে গেলাম। কিছুটা ভয় লাগছে। ঘামছি, পকেট থেকে রুমাল নিয়ে ঘাম মুছে দরজা নক করলাম। আসতে পারি ম্যাম? মিস্টার আরিয়ান, ইয়েস, কাম ইন। ভিতরে আসতেই দেখে একটা মেয়ে বসে আছে। দেখতে মাশাআল্লাহ ক্রাশ খাওয়ার মতো, কিন্তু আমি খেলাম না। দাঁড়িয়ে কেন, বসুন। ধন্যবাদ ম্যাম। আপনার তো আজকে থেকেই জয়েন করার কথা, তাই না? জি ম্যাম। আপনি নিশ্চয়ই জানেন অফিসে কতগুলো রুলস আছে, সেইগুলো মেনে চলার চেষ্টা করবেন। আর হ্যাঁ, কাজে কোনো রকম ফাঁকি দিবেন না। জি ম্যাম, আমি ওই রকম না। আপনি কি রকম সেটা আপনার কাজের মাধ্যমে প্রকাশ পাবে, বুঝলেন? আজকে যেহেতু প্রথম দিন, তাই আপনি শুধু আজকে কাজগুলো বুঝে নিবেন। আমি শুধু ওনার কথাই মাথা নাড়াচ্ছি। তারপর উনি পিয়নকে ডাক দিলেন। ওনার জায়গাটা দেখিয়ে দাও ওনাকে। তারপর আমি উঠে দাঁড়ালাম। কি ব্যাপার, আপনাকে যেতে বলেছি আমি। না। তাহলে উঠে দাঁড়ালেন কেন? বসুন, কাজগুলো আপনার বাবা বুঝিয়ে দেবে আপনাকে। আমার বাবা নেই ম্যাম, তাই প্লিজ। আমার কথাটা শুনে ম্যাম আমার দিকে অন্যভাবে তাকিয়ে রইলেন। কাজগুলো বুঝে নিন। তারপর ওনার থেকে কাজগুলো বুঝে নিয়ে নিজের ডেস্কে এসে বসলাম। কোনো কাজ নেই, শুধু শুধু বসে আছি আর কাজগুলো নিজের মাথায় ঢোকানোর চেষ্টা করছি। এইভাবে দেখতে দেখতে লাঞ্চ টাইম চলে আসলো। লাঞ্চ করার জন্য বাইরে আসলাম। একটা রেস্টুরেন্টে এসে লাঞ্চ করে আবার অফিসে আসলাম। এইভাবে দেখতে দেখতে অফিস টাইম চলে গেল। বিকাল 4টা বাজে অফিস ছুটি হলো। অফিসের সবই মোটামুটি ঠিক আছে, শুধু একটা জিনিস, কারণ এখানে মেয়েদের সংখ্যা বেশি। অফিসের বাইরে এসে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। তারপর রিক্সাতে যেই বসতে যাব, হঠাৎই পিছন থেকে কেউ একজন বলল, এই যে মিস্টার, দাঁড়ান। তাকিয়ে দেখি ম্যাম আমার সামনে আসলেন। তারপর অবাক করে দিয়ে উনি রিক্সায় উঠে বসলেন। এটা কি হলো? রিক্সাটা তো আমি দাঁড় করিয়েছি। তো কি হয়েছে? চলুন দুজনে একসাথে যাই। কখনোই না, আপনি চলে যান, আমি পরে আসছি। আমার বাসার সামনে, ওখানেই আমি নেমে যাব, তাই বলছি উঠে পড়ুন। সমস্যা নেই, আপনি চলে যান, আমি যেতে পারবো। আপনার সাহস তো কম না, এত করে বলছি, আপনি শুনছেন না? আসলে আগে কখনো কোনো মেয়ের সাথে এইভাবে যাইনি তো, তাই একটু অস্বস্তি লাগছে। আপনি চলে যান না, আমার কাজ আছে একটু। শেষবার বলছি, উঠে বসুন। দূর, এ তো দেখছি কোনোভাবেই মানতে রাজি নয়। এতবার করে বলছে যখন যাই। তারপর ওনার পাশে বসলাম। মাঝখানে ব্যাগটা দিলাম, যাতে ওনার শরীরের সাথে আমার শরীর না লাগে। তারপর রিক্সাওয়ালা মামাকে যেতে বললাম। অন্যদিকে মুখ ফিরিয়ে তাকিয়ে আছি। বাড়িতে কে কে আছে আপনার? মা, আমি আর ছোট বোন। ও, তাহলে তো আপনার উপর অনেক দায়িত্ব। জি ম্যাম, আপনার নামটাই তো জানা হলো না। সবাই আনিকা বলে ডাকে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা দেন তো। কেন, নাম্বার দিয়ে কি করবেন? দরকার আছে, দিন, আপনার সাথে কথা বলবো তাই।
আমার সাথে আপনার কি কথা থাকতে পারে? উফ, আপনি কি বলেন তো? দিতে বললাম দিন। আচ্ছা ঠিক আছে, এই নিন 018905224। এই রিক্সা, দাঁড়াও, ওই বাসাতে থাকি আমি। এই বলে উনি রিক্সা থেকে নামলেন, ভাড়া দিতে লাগলেন। না থাক ম্যাম, আমি দিয়ে দিব। আপনি অন্য একদিন দিন, আজকেরটা আমিই দেই। এই বলে ভাড়া দিয়ে চলে গেলেন উনি। তারপর আমিও সোজা বাড়িতে চলে আসলাম। বাড়ির বাইরে দেখে একটা গাড়ি দাঁড় করানো। এই সময় আবার কে এলো? ভিতরে ঢুকেই অবাক হয়ে গেলাম। আসাদ চৌধুরী আর রাইসা সোফার উপর বসে আছে। এ কি আপনারা? আসতে হলো বাবা, আসলে কি বলবো বুঝতে পারছি না। কালকে যা হলো তার জন্য সত্যিই দুঃখিত আমি। আমার ছেলেটা না বুঝে এসব করে ফেলেছে। আমি কিছু মনে করিনি, আপনারা না আসলেও পারতেন। রাইসা দেখি করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এখন তোমার শরীর কেমন আছে? জি ভালো। আর কিছু বলার থাকলে বলতে পারেন, আমার এখন টায়ার্ড লাগছে। না বাবা, শুধু তোমাকে দেখতে এসেছিলাম, চলে যাচ্ছি আমরা। যান। আঙ্কেল না বুঝলেও রাইসা ঠিকই বুঝেছে আমি ওদের উপর রেগে আছি। সে বারবার কিছু একটা বলতে চাইছিল, কিন্তু তার আগেই আমি ওখান থেকে রুমে চলে আসলাম। হঠাৎই দেখি রাইসা আমার রুমে আসলো। এ কি, আপনি এখানে কেন আসলেন? বিশ্বাস করুন, এসবের ব্যাপারে আমি কিছুই জানতাম না। ভাইয়া যা করার নিজে থেকেই করছে, বাবাও কিছু জানতো না। দেখুন, আপনাকে আগেই বলেছি আমি কিছু মনে করিনি। আর হ্যাঁ, প্লিজ দয়া করে নেক্সট টাইম আমার সামনে আসবেন না। যত সব। প্লিজ এভাবে বলবেন না। ওকে আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দিতে পারেন। পাগল নাকি? আপনি তো আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছেন দেখছি। এভাবে বলেন কেন? আমার খুব কষ্ট হয়। মনে মনে বলতে লাগলাম, না না, এই মেয়ের কথা আমার সুবিধার লাগছে না। ওর মনে হয়তো অন্য কিছু চলছে। যত দ্রুত সম্ভব ওকে এখান থেকে বিদায় করতে হবে। হঠাৎই উনি এমন কাণ্ড করলেন যেটা আমি স্বপ্নেও ভাবতে পারলাম না। শেষবার বলছি, আমাকে ক্ষমা করবেন কি না? আজব তো, আমি ক্ষমা করলাম কি করলাম না এটা নিয়ে আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন? আগেও বলছি, এখনো বলছি, আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। ওকে, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। সরি, কি বললেন? আবার বলেন। যেহেতু আমার প্রতি আপনার কোনো অভিযোগ নেই, তাহলে তো ফ্রেন্ড হতেই পারি, তাই না? আপনার সাথে ফ্রেন্ডশিপ করব? জীবনেও না। যেতে পারেন এখন। যেটা ভাবছিলাম ওটাই হলো। আপনি এখনো রেগে আছেন আমার উপর। এই বলে উনি ব্যাগ থেকে একটা চুড়ি বের করলেন। এ কি, আপনি ওটা দিয়ে কি করবেন? নিজেকে আঘাত করব, যতটা আঘাত আপনি কালকে পেয়েছিলেন। পাগল হয়ে গেছেন নাকি আপনি? দেখুন, ওটা ফেলে দিন। না, আগে বলুন আপনি ক্ষমা করেছেন আমায়? হ্যাঁ করেছি, এবার তো ওটা ফেলে দিন। এই বলে ওনার কাছে যেতে লাগলাম। একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। কাছে আসলে আমি... এই বলে চুড়ি দিয়ে হাতে একটা টান দিল। এই মেয়ের মাথাটা একেবারেই গেছে। আম্মুকে আর রাইসার বাবাকে রুমে আসতে বললাম। দেখুন আপনার মেয়ে কি করছে এসব। এ কি, তোর হাতে ছুরি কেন? আর তোর হাত কাটলো কিভাবে? আমি কেটেছি বাবা, ওনার কষ্ট নিজে বোঝার চেষ্টা করছি। কি বলছিস এসব? পাগল হয়ে গেছেন উনি। প্লিজ ওনাকে এখান থেকে নিয়ে যান। ওনার থেকে চুরিটা জোর করে কেড়ে নিলাম। সাথে সাথে উনি আমার শার্টের কলার ধরে বলতে লাগলেন, পাগল হয়ে গেছি আমি তোর জন্য, বুঝলি? ছাড়ুন আমায়। কি সব বলছেন? আঙ্কেল দেখলেন তো, ওনার মাথায় নিশ্চয়ই প্রবলেম দেখা দিছে, এই জন্য আবল তাবল বকছেন। ওনাকে একটা ভালো ডাক্তার দেখাবেন। সাথে সাথে উনি রেগে গেলেন, চিৎকার করে বলতে লাগলেন, আমি একদম ঠিক আছি, বিশ্বাস করুন, ভালোবেসে ফেলেছি আপনাকে। এই কথা বলার সাথে সাথে ওনার থেকে দূরে সরে গেলাম। আঙ্কেল শুধু অবাক হয়ে রাইসার দিকে তাকিয়ে আছে। আম্মু তাড়াতাড়ি ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসো তো, ওনাকে এখান থেকে তাড়াতাড়ি বিদায় করতে হবে, না হলে আবার পাগলামি করবেন। রাইসা, কি বলছিস এসব? তোর মাথা কি ঠিক আছে তো? কি আঙ্কেল, আপনার এরপরে বিশ্বাস হলো না যে ওনার মাথায় প্রবলেম আছে? আম্মু ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসলো, কারণ রাইসার হাত থেকে রক্ত পড়ছিল, ব্যান্ডেজ করতে হবে। দেখি হাতটা সামনের দিকে দিন। সাথে সাথে হাতটা আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি ব্যান্ডেজ করে দিলাম। উনি শুধু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আঙ্কেল এবার প্লিজ ওনাকে এখান থেকে নিয়ে যান। এইভাবেই সারা জীবন ভালোবাসবে তো আমায়? হাতটা ব্যান্ডেজ করে দিয়েছি এই জন্য বলছেন? দেখুন, আপনার জায়গায় অন্য কেউ থাকলেও ঠিক একই কাজ করতাম। এই বলে ওনার হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে আসলাম। আঙ্কেল প্লিজ এবার ওনাকে নিয়ে বাড়ি যান। মা, বাড়িতে চল, জানি না তোর কি হলো। আচ্ছা যাচ্ছি, তবে আবার আসবো এই বাড়িতে সারা জীবনের জন্য, তোমার বউ হয়ে। এক্ষুনি চলে যান এখান থেকে। তারপর রাইসা ওর বাবার সাথে গাড়িতে করে চলে গেল। তারপর আমি রুমে এসে বসলাম। উফ,
হাফ ছেড়ে বাঁচলাম। জানি না এই মেয়ের মাথায় কি আছে। না না, আর ভাবতে পারছি না। এই বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। অন্যদিকে রাইসা আর ওর বাবা বাড়িতে আসতেই রাইসা ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কি হয়েছে তোর? বল আমাকে, এমন অদ্ভুত আচরণ করছিস কেন? বাবা, ওকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু ও বুঝতেই চাইছে না। দেখ মা, এটা কখনোই হয় না। ওর আর আমাদের অনেক বড় তফাৎ। সত্যি বলছি বাবা, ওকে খুব ভালোবেসে ফেলেছি। দেখ মা, তুই ওর সাথে কখনোই সুখী হতে পারবি না। আমি এত কিছু বুঝতে চাই না, তুমি ওকে আমার কাছে এনে দাও। বাঁচবো না ওকে ছাড়া। দেখ, পাগলামির একটা লিমিট আছে, যেটা কখনোই হবার না। সেটা নিয়ে অযথা মাথা ঘামাস না। তোর জন্য আরো অনেক ভালো ছেলে পাবো। আমার ভালো ছেলে দরকার নেই, বুঝলে? জোরে বলল কথাটা, যার কারণে রাইসার ভাই রুম থেকে বেরিয়ে আসলো। কি হলো বাবা? তোর বোনকে বোঝা, আবেগ দিয়ে জীবন চলে না। কি হচ্ছে আমাকে বলো। ওই ছেলেটাকে না কেউ ভালোবাসে। সবকিছু বলল। হোয়াট? তুই কি পাগল হয়ে গেছিস? তুই বিদেশ থেকে লেখাপড়া করে এসেছিস, তুই কি না ওই ছেলেটাকে বিয়ে করতে চাস? আমার ওকেই লাগবে। আমি এত কিছু বুঝতে চাই না। তুই একবার মাথা ঠান্ডা করে বিষয়টা ভাব। ওর সাথে আমার কখনোই যায় না। একটা কথা কতবার বলবো? আমার ওকেই লাগবে। আর যদি না এনে দাও তাহলে আমি নিজের কোনো ক্ষতি করে ফেলবো। এই বলে রাইসা ওর রুমে চলে গেল। ওহ, এবার কি করি আমি? কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না। মেয়েটা যার আগেই যদি কিছু করে বসে। তুমি নিশ্চিন্ত থাকো বাবা, যা করার আমি করছি। যা করার ভেবে চিন্তে করবি, আর বলবাল কিছু করিস না। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে যথাসময় ঘুম ভাঙলো। মোবাইলটা হাতে নিয়ে দেখি একটা আননোন নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে। নাম্বারটা অচেনা লাগছে, তাই আর কল দিলাম না। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করলাম। ছোট বোনটা নাকি আজকে আমার সাথেই যাবে, তাই ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে একটা রিক্সাও পাচ্ছি না। কিরে, হাঁটতে পারতেছিস তো, নাকি ভাইয়ার কোলে উঠবি? কোলে নাও আমায়। একটু আসতেই যা দেখলাম, নীলার স্কুলের সামনে দেখি রাইসা ওর চাচাতো বোনের সাথে দাঁড়িয়ে আছে। ওদের দেখে তাড়াতাড়ি চলে আসছিলাম। রাইসা কি আর ছাড়ার পাত্র? ও এক দৌড়ে আমার সামনে এসে দাঁড়ালো। কি হলো? তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? জাহান্নামে যাচ্ছি, পথ ছাড়ুন। ভাইয়া, উনি কে? কালকে মনে হয় ওনাকে। এই কথা বলতেই রাইসা নীলাকে ওর কোলে নিল। কালকে তোমাদের বাড়িতে গিয়েছিলাম আমি। ও হ্যাঁ, এবার মনে পড়েছে। এই নীলা, ওনার কোল থেকে নাম বলছি। তোর স্কুলে দেরি হয়ে যাচ্ছে, বল ওনাকে। আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, যাও, পরে কথা বলবো আমরা। এই 1 মিনিট, তোমার হাত কেমন আছে দেখাও তো। কালকে তো তোমার হাত কেটে গিয়েছিল। পাকা বুড়ি একটা, এখন যাও। তারপর রাইসাকে কোল থেকে নামিয়ে দিলেন। রাইসা স্কুলে চলে গেল। হঠাৎই আমাদের সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। দরজা খুলে যে বেরিয়ে আসলো তাকে দেখে তো অবাক। সে আর কেউ নয়, আমার বস। এই যে মিস্টার, লিফট লাগবে আপনার? রাইসা আমার দিকে চোখ তুলে তাকিয়ে আছে। আমি কি বলছি? না ম্যাম, লাগবে না, আমি চলে যেতে পারবো। এখন মনে হয় না আপনি রিক্সা পাবেন। যদি ঠিক সময়ে অফিসে না পৌঁছান তাহলে কিন্তু পানিশমেন্ট দেব। না, এখন যদি হেঁটে যাই তাহলে অনেকটা সময় চলে যাবে। তার চেয়ে বরং ম্যামের সাথে চলে যাই। আচ্ছা ঠিক আছে, চলুন। এই তো গুড বয়, উঠে বসুন। তারপর গাড়িতে উঠে বসলাম। গাড়ি চলতে লাগলো। রাইসার দিকে এক নজর তাকিয়ে দেখি চোখ দিয়ে যেন আগুনের গোলা বের হচ্ছে। কি হলো? এমন করছিস কেন? ও আমার সামনে অন্য মেয়ের গাড়িতে উঠে বসলো। ও বসতেই পারে, এতে রেখে যাওয়ার কি আছে? আর ও তো বলেছে তোকে ভালোবাসে না। তুই এখনো আমাকে চিনিস না। যে জিনিসটা আমি পছন্দ করি ওটা যে কোনো মূল্যে নিজের করে ছাড়ি, আর এখন ওকেও আমি যে কোনো মূল্যে আমার করে নেব। বাবা, তুই তো দেখছি ওর প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছিস। চুপ কর। এই বলে রাইসার বাড়ির দিকে হাঁটা ধরলো। জুইও ওর পিছন পিছন যেতে লাগলো। এদিকে গাড়িতে ম্যাম বকবক করে আমার মাথা খাচ্ছেন। আমি শুধু হ্যাঁ না বলে যাচ্ছি। হঠাৎই একটা কথা মনে পড়লো আমার। আপনার গাড়ি থাকতে কালকে রিক্সায় করে গেলেন কেন? কালকে গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল, তাই রিক্সায় গিয়েছিলাম। ও আচ্ছা। তারপর অফিসের সামনে এসে গাড়ি দাঁড়িয়ে পড়লো। গাড়ি থেকে নেমে সোজা নিজের ডেস্কে আসলাম। কোথা থেকে একটা লোক এসে বলল, দেখতে আমার সমবয়সী। কি ভাই, ম্যামের সাথে একসঙ্গে এলেন যে? আপনার কেউ হয় নাকি? না ভাই, আজকে গাড়ি পাচ্ছিলাম তাই লিফট দিলেন আমায়। আর উনি আমার কেউ হন না। ও আচ্ছা, আমার নাম রাকিব। আরিয়ান আরমান, সবাই আরিয়ান বলে ডাকে। পরিচয় হয়ে ভালো লাগলো ভাই, আসি তাহলে। আপনি কাজ করেন। তারপর উনি চলে গেলেন। আমি আমার কাজ করছিলাম। একটু পরে পিয়ন এসে বলে গেল আমাকে নাকি ম্যামের কেবিনে যেতে বলছেন।
ওখানে যাওয়ার পর উনি যা বললেন তা শুনে তো অবাক। আপনার মোবাইলটা দেন তো। কেন, আমার মোবাইল দিয়ে কি করবেন? দিতে বলছি দেন, এত কথা বলছেন কেন? কি বললাম? আমি তো শুধু বলেছি মোবাইল দিয়ে কি করবেন। আপনি কিন্তু আবারও কথা বাড়াচ্ছেন। আচ্ছা ঠিক আছে, এই নেন। তারপর মোবাইলটা হাতে নিলেন, কি যেন করলেন, তারপর আবার বললেন, এই যে মিস্টার, এটা আমার নাম্বার, সেভ করে দিলাম। এটার জন্য মোবাইল নিলেন? আমাকে বললে আমি তো করে নিতাম। আমি করে দিলাম। আপনার কোনো প্রবলেম আছে? না না, প্রবলেম হবে কেন? আপনি শুধু শুধু কষ্ট করলেন। আচ্ছা, হঠাৎ করে আপনার নাম্বার আমার মোবাইলে সেভ করলেন কেন? আজকে সকালে কতগুলো কল দিলাম, আপনি একটা কলও রিসিভ করেন নাই। আচ্ছা ঠিক আছে, এবার থেকে রিসিভ করব। এখন আসি, কাজ আছে আমার। অফিস ছুটির পর বাইরে দাঁড়াবেন, এক জায়গায় যেতে হবে। কোথায় যাবেন? সেটা পরে জানতে পারবেন, এখন যান, নিজের কাজ করুন। তারপর আমার ডেস্কে এসে কাজ করতে লাগলাম। এভাবে দেখতে দেখতে লাঞ্চ টাইম হয়ে গেল। তারপর খাবার জন্য নিচে আসতে লাগলাম। ম্যামের রুমের সামনে আসতেই ভিতর থেকে কারো হাসির শব্দ পেলাম। কণ্ঠটা আমার কেমন জানি চেনা চেনা লাগছে। তারপর উকি মারতেই যাকে দেখলাম, রাইসা ম্যামের সাথে বসে বসে গল্প করছে। ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা বাইরে চলে আসলাম। বাইরে এসে ভাবতে লাগলাম, এই মেয়ে এখানে কি করছে? তবে কি ও এখানে আমার জন্যই এসেছে, নাকি অন্য কোনো কাজ আছে? এই সব ভাবতে ভাবতে একটা রেস্টুরেন্টে আসলাম। তারপর যেই খাবারের লোকমা মুখে দিব, সামনে তাকাতেই দেখি রাইসা আর ম্যাম দাঁড়িয়ে আছে। আমাকে দেখে তো রাইসা হা হা করে তাকিয়ে আছে। ম্যাম আমার সামনে এসে বললেন, কি মিস্টার আরিয়ান, খাওয়া দাওয়া চলছে নাকি? জি ম্যাম, আপনিও বসেন, আমি এখনো খাওয়া শুরু করি নাই। আমার সাথে তো আমার ফ্রেন্ড আছে। রাইসার দিকে এক নজর তাকালাম, দেখি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ও আচ্ছা, উনি আপনার ফ্রেন্ড, ওনাকে বসতে বললেন। তারপর সবাই একসাথে খেতে বসলাম। ম্যাম খাবার অর্ডার করলেন। হ্যালো মিস্টার, আমি রাইসা। আমার দিকে হাত বাড়িয়ে বলল। ও ভেবেছিল ওর সাথে আমি হাত মেলাবো। আমি হাতটা উঠিয়ে আবার সরিয়ে ফেললাম। আরিয়ান, দেখা হয়ে ভালো লাগলো, তো খাওয়া শুরু করা যাক। রাইসা মুখের দিকে তখন তাকানো যাচ্ছিল না, আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন কাঁচা খেয়ে ফেলবে। কি হলো, খাওয়া শুরু করেন, না হলে আবার লাঞ্চ টাইম শেষ হয়ে যাবে। তারপর তিনজনে খাওয়া শুরু করলাম। খাওয়া শেষ করে খাবারের বিলটা আমি দিলাম। আমি তাহলে আসি, অফিসে যেতে হবে। দাঁড়ান, দুইজনে একসাথে যাব। এই শোন, তোর সাথে আমার কিছু কথা আছে। এখন আমি তোর কোনো কথা শুনতে পারবো না, আমার অনেক কাজ আছে। খুব দরকারি কথা, তোকে শুনতেই হবে। এখন না, রাতে ফোনে বলিস। এখন আসি কেমন? রাইসাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সোজা আমাকে নিয়ে চলে আসলেন। পিছন দিকে একবার ফিরে রাইসার দিকে তাকালাম, দেখি রাগে টকবক করছেন উনি। তারপর আর না দাঁড়িয়ে গাড়িতে ওয়াক করে চলে গেলেন। এদিকে আমি অফিসে এসে নিজের ডেস্কে বসলাম। ম্যাম ওনার কেবিনে যাওয়ার সময় বললেন, এখন কি বললাম মনে আছে তো? বিকেলে ছুটির পর কিন্তু অবশ্যই দাঁড়াবেন। জি ম্যাম, আমার মনে আছে। ম্যাম আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলেন। তারপর ওনার কেবিনে চলে গেলেন। জানি না এর মনে কি চলেছে, এনারও হয়তো অন্য কোনো মতলব আছে। চাকরি বাঁচাতে হলে তো এর কথা মতো চলতেই হবে। তারপর বিকেল অফিস ছুটির পর ম্যামের জন্য বাইরে দাঁড়িয়ে আছি। একটু পরেই ম্যাম আসলেন, এসে আমাকে গাড়িতে বসতে বললেন। উনি সামনে বসে গাড়ি ড্রাইভ করতে লাগলেন, আমাকে সামনে বসালেন। আচ্ছা, কোথায় যাচ্ছি আমরা? আপনাকে একজনের সাথে পরিচয় করিয়ে দেব। আমাকে কার সাথে পরিচয় করাবেন? সেটা গেলেই দেখতে পারবেন। আচ্ছা, কোথায় যাচ্ছি আমরা সেটা তো বলেন। উফ, আপনি চুপ থাকতে পারেন, আর একটা শব্দ করেছেন তো দেখবেন। তারপর আমি সাথে সাথে চুপ হয়ে গেলাম। অন্যদিকে মুখ ফিরে বসে আছি। ম্যাম দেখে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন। সেই হাসির মাঝে অন্য কিছু লুকিয়ে আছে, সেটার ব্যাখ্যা হয়তো আমি কখনোই দিতে পারবো না। একটু পরেই ম্যাম একটা হাসপাতালের সামনে এসে গাড়ি দাঁড় করালেন। এখানে নামবো? নামুন। তারপর গাড়ি থেকে নেমে ম্যামের পিছন পিছন যেতে লাগলাম। উনি একটা কেবিনে ঢুকলেন, আমাকেও ভিতরে আসতে বললেন। ভিতরে যেতেই দেখি একটা বয়স্ক মহিলা বেডে শুয়ে আছে। ম্যাম সোজা গিয়ে ওনাকে জড়িয়ে ধরলেন। তারপর বলতে লাগলেন, কেমন আছো দাদু? তোমার শরীর কেমন আছে? তুই থাকতে কি আমি খারাপ থাকতে পারি? কালকে আসবি বলে আসিসনি কেন? সরি দাদু, কালকে আসলে আমি একটা কাজে আটকে গিয়েছিলাম, তাই আর আসা হলো না। আমার দিকে তাকিয়ে বললেন, তা এ কি সেই যার কথা বলেছিলি আমায়? জি দাদু, তোমার সাথে পরিচয় করাতে নিয়ে আসলাম। এই যে এদিকে এসো। তারপর ওনার পাশে গিয়ে বসলাম। বাহ, আমার দাদু ভাইয়ের পছন্দ আছে বলতে হবে। এই কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছি না। আমাকে নানা প্রশ্ন করতে লাগলো, সবকিছু ঠিকঠাক উত্তর দিলাম। এই যে আমার কিন্তু পছন্দ হয়েছে, যত তাড়াতাড়ি পারিস শুভ কাজটা সেরে ফেল। দাদু, তুমিও না,
কি বলছো এসব? এখন এসব বাদ দাও। ডাক্তার বলেছে তুমি আগামীকাল বাসায় যেতে পারবে। এখানে থাকতে আর ভাল লাগছে না আমার। নিয়ে যাব দাদু। এখন আমাকে যেতে হবে, রাতে আবার আসবো আমি। আমি এতক্ষণ হাঁ করে ওদের কথা শুনছি, কি বলবো কিছুই বুঝতে পারছি না। তারপর বিদায় নিয়ে চলে আসলাম। চলুন এবার আপনাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসি। আচ্ছা উনি? আমার দাদু আমার সবচেয়ে কাছের মানুষ। আচ্ছা আপনার মা বাবা কোথায়? বাবা মা দেশের বাইরে থাকেন, আর আমিও কিছুদিন আগেই দেশে এসেছি। ও আচ্ছা ঠিক আছে, সামনে সাইড করে দাঁড়ান। এখানে নামবেন? আপনার বাসা তো আরো সামনে। আসলে বাজারে আমার কিছু কাজ আছে। ওকে, তাহলে নামেন। গাড়ি থেকে নামলাম। আজকে তাহলে আসি, নিজের খেয়াল রাখবেন। রাতে কল দিলে অবশ্যই রিসিভ করবেন। আচ্ছা ঠিক আছে। তারপর উনি গাড়ি নিয়ে চলে গেলেন। বাজার থেকে কিছু জিনিস নেওয়ার ছিল, ওগুলো নিয়ে বাসায় ফিরতে লাগলাম। বাসার সামনে আসতেই হঠাৎই কোথা থেকে একটা লোক আমার সামনে এসে দাঁড়ালো, টাই স্যুট পরা। তুমি আরিয়ান? জি, কিন্তু কে আপনি? তোমার সাথে কিছু কথা আছে, একটু ওইদিকে চলো, বসে কথা বলবো। যা বলার এখানে বলতে পারেন, মাত্র অফিস থেকে আসলাম। খুব দরকারি কথা, এখানে বলা যাবে না। তুমি আসো তো। দেখুন, যা বলার তাড়াতাড়ি বলেন। রাইসা আমার একমাত্র বোন, ছোটবেলা থেকেই খুব আদরে বড় হয়েছে। তো আপনি এসব আমাকে বলছেন কেন? বলছি তার কারণ আছে। তা কি কারণে বলছেন এসব? তোমার আর আমাদের মধ্যে অনেক তফাৎ, এটা নিশ্চয়ই জানো। আমি তো আর জেনে শুনে একটা ফকিরের হাতে আমার বোনকে তুলে দিতে পারি না। এই কথা বলার সাথে সাথে আমার খুব রাগ হলো। 1 মিনিট, কি বললেন আবার বলেন তো? আপনি কি মনে করেন আমি আপনার বোনের পিছনে ঘুরছি? উনি নিজে থেকে আমার পিছনে পড়ে আছেন। বিশ্বাস না হলে আপনার বোনকে জিজ্ঞেস করে দেখবেন। আর শুনুন, আপনার বোনের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। না থাকাই ভালো। আপনার বোনকে বলে দিবেন যেন আমার মতো ফকিরের সামনে না আসে। আর হ্যাঁ, আপনাদের মতো বড় লোকদের আমি একদম দেখতে পারি না। দয়া করে আপনারা কেউ নেক্সট টাইম আমার সামনে আসবেন না। এই বলে রেগে ওখান থেকে চলে আসলাম। শালা বলে কিনা আমি ওনার পিছনে ঘুরছি। তারপর বাড়িতে এসে সোজা নিজের রুমে আসলাম। অন্যদিকে অনেক বাড়িতে গেল, গিয়ে সোজা রাইসার রুমে গেল। কি হলো ভাইয়া তুমি? আমি যা বলবো তা ঠিকঠাক উত্তর দিবি। এইভাবে বলছো কেন? তুমি কি জানতে চাও বলো? আমি যা বললাম সব রাইসাকে বলল। সব শোনার পর রাইসা বলল, উনি সব সত্যি বলছেন, আমি ওনাকে ভালোবেসেছি। তুই কি বলছিস এসব? তুই আমার বোন হয়ে ওই রকম একটা ছেলেকে ভালোবাসলি? বিশ্বাস করো ভাইয়া, ওকে আমি খুব ভালোবেসে ফেলেছি, কিন্তু ও সেটা কিছুতেই বুঝতে চায় না। এটা কিছুতেই হয় না, তোর জন্য ওর থেকে ভালো ছেলে এনে দেব। এই কথা শুনে রাইসা রেগে গেল। আমার ভালো ছেলের দরকার নেই, ওকে লাগবে আমার। জোর করে হয়তো তুমি অন্য ছেলের সাথে আমার বিয়ে দেবে, আর সেই দিনই হবে আমার শেষ দিন। তুই কি বলছিস এসব? যা সত্যি তাই বলছি। তোমরা যদি চাও আমি বেঁচে থাকি, তাহলে ওকে আমার কাছে এনে দাও, আর যদি চাও আমি মরে। এই কথা বলতেই অনেক বলল, থাম, এভাবে আর বলিস না। তুই যার সাথে খুশি থাকবি তার সাথে তোর বিয়ে হবে। সত্যি বলছো? সত্যি। এদিকে আমার এখনো রাগটা কমেনি। ইচ্ছা করছে। কি হলো? সেই কখন থেকে এভাবে বসে আছিস? কিছু না, খিদা লাগছে, কিছু খেতে দাও। তুই ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা দিচ্ছি। তারপর আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। রুমে এসে দেখি শয়তানটা মোবাইল নিয়ে কার সাথে যেন কথা বলছে। এই, তুই কার সাথে কথা বলছিস? এই কথা বলতেই ও মোবাইলটা বিছানায় রেখে বলল, ভাবির সাথে বললাম। এই কথা বলে ও এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। ওই দাঁড়া, তুই কি বললি ভাবি? মোবাইলটা হাতে নিয়ে দেখি তখনও লাইন চলছিল। নাম্বারটা অচেনা লাগছে। বুঝলাম না ও কাকে আমার বউ বানিয়ে দিল। হ্যালো, কে বলছেন? মানুষ বলছি। আপনি মানুষ সেটা আমিও জানি। পরিচয় দিন আপনার। বাবা, এত রেগে যাচ্ছেন কেন? রাখবো না তো কি করব? আপনি আমার বোনকে কি বলেছেন? চিনি না, জানি না, আপনি আমার বউ হয়ে গেলেন। এই কথা বলতে ওপাশ থেকে হাসির শব্দ পেলাম। এখনো হয়নি, তবে বউ হতে বেশি দেরি হবে না। কি বলছেন এসব? আপনি মনে হয় ভুল নাম্বারে কল দিয়েছেন। আমি আমার হবু জামাইয়ের সাথেই কথা বলছি। আচ্ছা, তো কে আপনি? না মানে আমার হবু বউয়ের পরিচয় জানতে চাইছি। উনি কে সেটা বলার জন্য কথাটা বললাম। আমি যাকে সন্দেহ করছি এটা সে কিনা। পরিচয় দেওয়ার পর কিন্তু কল কাটবেন না। আচ্ছা ঠিক আছে, কাটবো না। না না, বলবো না। আমার পরিচয় দিলে আপনি আর আমার সাথে কথা বলবেন না। এবার আমি বুঝেছি কে আপনি। আপনি কি ভেবেছেন চিনব না আপনাকে? ওপাশ থেকে কোনো আওয়াজ আসছে না, চুপ করে আছে।
এসব করে কোনো লাভ হবে না। আপনার সাথে কখনো আমার যায় না। আমার কথাটা শুনুন। ওর কথা না শুনে কলটা কেটে দিলাম। তারপর নাম্বারটাকে ব্লক লিস্টে পাঠালাম। রাইসা ভাবছে কি করলে আমার মনে জায়গা করে নিতে পারবে। না, এবার থেকে আরো বেশি বেশি ওর সামনে যাব। তার জন্য আমাকে ওর অফিসে। বাবা, আমি রাইসাকে অনেক বুঝিয়েছি, কিন্তু রাইসা কিছুতেই বুঝতে চাইতেছে না। আর আমার মনে হচ্ছে ওই ছেলেটার কোনো দোষ নেই। সেটা আমি আগে থেকেই জানি। এখন আর কি করার? ও যখন ছেলেটাকে সত্যি ভালোবেসে ফেলেছে, তখন আর কি করব? তুমি গিয়ে ওর পরিবারের সাথে কথা বলো। তুই যখন রাজি তখন আর কি। আচ্ছা ঠিক আছে, আর কিছুদিন যাক। বাবা, আমাকে আগামীকাল বাইরে যেতে হবে। কয়দিনের জন্য যাবি? ওরা বাপ ছেলে মিলে কথা বলছিল। রাইসা কথাগুলো আড়াল থেকে সব শুনছিল। সব শুনে ও খুশিতে বলল, যাক, সবাই যখন রাজি তখন তো আর কোনো বাধা রইল না। মিস্টার আরিয়ান, এবার তো আপনাকে আমার হতেই হবে। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। ঘুমাতে আর পারলাম কই, মোবাইলটা বেজে উঠলো। ইচ্ছা করছে আছাড় মেরে মোবাইলটা ভেঙে দেই। হাতে নিয়ে দেখি ম্যামের নাম্বার। সাথে সাথে রিসিভ করলাম। তারপর সালাম দিলাম। সালামের উত্তর দিয়ে বললেন, কি মিস্টার, ঘুমাচ্ছেন নাকি? এত রাতে মানুষ ঘুমাবে না তো কি করবে? কিন্তু আমার তো ঘুম আসছে না। চোখ বন্ধ করে শুয়ে থাকেন, দেখবেন ঘুম চলে আসবে। আসবে না, কারণ চোখ বন্ধ করলে আমি শুধু আপনাকে। এই কথা বলেই থেমে গেলেন। আমাকে কি বলেন? কিছু না। আচ্ছা, কালকে একটু তাড়াতাড়ি বের হবেন। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। ওকে, তাহলে ঘুমান। এই বলে ফোনটা কেটে দিল। আমি ভাবতে লাগলাম, এনার মনেও নিশ্চয়ই রং লাগছে। কি করি এখন? আমি কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না। কখন ঘুমিয়ে গেলাম নিজেও বুঝতে পারিনি। সকালে উঠে প্রতিদিনের মতো অফিসে যাওয়ার জন্য বের হলাম। আজকে ছোট বোনটা সাথে নেই, ওর শরীরটা ঠিক নেই, তাই ওকে আজকে স্কুলে যেতে বারণ করেছি। রাস্তায় আসতেই দেখি শয়তানটা দাঁড়িয়ে আছে, আরেক প্যারা দাঁড়িয়ে আছে রাইসা। যেতে হলে ওর সামনে দিয়ে যেতে হবে, কিছু করার নেই। ওর সামনে দিয়ে দ্রুত হেঁটে চলে যাচ্ছিলাম। হঠাৎই পিছন থেকে আমার হাত ধরে দাঁড় করিয়ে দিল। আপনার জন্য সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, আর আপনি আমাকে ফেলে রেখে চলে যাচ্ছেন? মানে কি? কে আপনি? আর যেভাবে বলছেন যেন আপনি আমার গার্লফ্রেন্ড। কেন এমন করছেন আমার সাথে? যা করার একদম ঠিক করছি। আপনি হয়তো এখন বুঝতেছেন না, কিন্তু একটা সময় ঠিকই বুঝতে পারবেন। আমি তো বেশি কিছু চাইনি, শুধু আপনাকে চেয়েছি। সেটা কখনোই হবে না। ও আচ্ছা, তাহলে কি আমাকে সবকিছু জোর করে আদায় করে নিতে হবে? কি করবেন আপনি? এইসবে আমি ভয় পাই না। যা করার করেন, কোনো লাভ হবে না। আচ্ছা ঠিক আছে। এই বলে উনি যা করলেন, আমার শার্টের কলার ধরে আমার গালে একটা কিস করলেন। সাথে সাথে ওনার থেকে দূরে সরে গেলাম। তারপর পিছন ফিরে তাকাতেই যা দেখলাম, দেখি ম্যাম দাঁড়িয়ে আছে। আমাদের সামনে এসে চোখ রাঙিয়ে বললেন, রাইসা, কি হচ্ছে এইসব? এই একটু সাইডে আয় তো, তোর সাথে আমার কথা আছে। এসব কি করছিস ওর সাথে? বলছি তুই এদিকে আয়। আপনি অফিসে চলে যান, আমি ওর সাথে কথা বলে আসছি। তারপর আর দাঁড়িয়ে না থেকে চলে গেলাম। রাইসার দিকে আর চোখে তাকিয়ে গেলাম। এইবার বল। তোকে ওই দিন অফিসে একটা ছেলের ব্যাপারে বলেছিলাম না? কিন্তু ও হচ্ছে সেই যার কথা বলেছিলাম। কি না, এটা কিছুতেই হতে পারে না। তোর আবার কি হলো? কিছু না, তুই আমাকে কথাটা আগে বলিসনি কেন? বলিনি, তার কারণ আছে। আমি ওর পিছে পড়ে আছি, কিন্তু শয়তানটা আমাকে পাত্তাই দিচ্ছে না। ও তোকে ইগনোর করছে। তোর মতো একটা মেয়েকে ও কিভাবে? এবার বুঝলি তো? বুঝলাম। তো এসব আমাকে বলে কি লাভ? বলছি, এই জন্য ওকে নিয়ে ভাবটা বন্ধ করে দে। মানে ঠিক বুঝলাম না। তুই কি মনে করেছিস আমি কিছু বুঝি না? তুইও যে ওর পেছনে ঘুরছিস। তো ও তোকে লাইক করে না? দেখ, তুই আমার খুব ভালো বন্ধু, এর জন্য সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। তুই কি আমাকে ধমক দিচ্ছিস? ধরে নে সেটাই। তুই আমাকে থ্রেট দিচ্ছিস? ভুলে যাস না, তোর থেকে কিন্তু আমিও কোনো অংশে কম না। আর তুই তো নিজেই বললি ও তোকে পাত্তা দেয় না, তাহলে কেন পেছনে পড়ে আছিস? আমার প্রিয় জিনিসকে যে কোনো মূল্যে আমার করে ছাড়ি। তুই শুধু শুধু বাধা হয়ে দাঁড়াস না, না হলে এর ফল ভালো হবে না। আমি ভালো করেই জানি তোর ক্ষমতা কতটুকু। ও যদি তোকে ভালোবাসতো তাহলে আমি ভেবে দেখতাম, ওকে ছেড়ে দিতাম, কিন্তু এখন আর না। তোর যা করার করতে পারিস, আমিও ছেড়ে দেব না। ওকে, তাহলে দেখা যাবে কে কাকে ছেড়ে দেয়। যা তো এখন, শুধু শুধু আমার দেরি হয়ে গেল। যাচ্ছিস ভালো কথা, ওর থেকে যেন দূরে থাকিস। ওর কাছে গেলেই বিপদ আছে তোর, কথাটা মনে রাখিস। ম্যাম ওর কথা তোয়াক্কা না করে
চলে আসলো। এইদিকে রাগে রাইসার পুরো শরীরটা যেন জ্বলে যাচ্ছে। তারপর মোবাইলটা বের করে আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তার জন্য আমার যতটা নিচে নামতে হয় আমি নামবো। অফিসে এসে ম্যামও ভাবতে লাগলো, কি করা যায়? এটা কি ঠিক করলাম আমি? না না, একদম ঠিক কাজ করেছি। ও তো আর রাইসাকে ভালোবাসে না। উনি পিয়নকে ডাক দিলেন। আরিয়ানকে আমার কেবিনে আসতে বলো। ওকে ম্যাম। তারপর পিয়ন এসে আমাকে ম্যামের কেবিনে যেতে বললেন। আসবো ম্যাম? আসুন। তারপর আমি ভিতরে আসলাম। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। তারপর একটা চেয়ারে বসলাম। আপনাকে যা বলবো তার সত্যিটা বলবেন আমায়। এইভাবে বলছেন কেন? বলুন, কি জানতে চান? মিথ্যে বললে কিন্তু আপনার চাকরি চলে যেতে পারে, ভেবে চিন্তে বলবেন। আচ্ছা ঠিক আছে, বলুন। রাইসার সাথে আপনার কি সম্পর্ক? হঠাৎ এই প্রশ্ন কেন? আপনাকে যা বললাম তার উত্তর দিন। বলুন, রাইসার সাথে আপনার কি সম্পর্ক? মনে মনে ভাবতে লাগলাম, এই সুযোগ আমাকে ওনার মন থেকে সরানোর। যদি বলি রাইসাকে আমি ভালোবাসি, বিয়ে করব, তাহলে হয়তো উনি আমাকে নিয়ে ভাববেন না। রাইসাকে আমি ভালোবাসি, কিছুদিন পরেই বিয়ে করব ওকে। আপনাদের অগ্রিম দাওয়াত রইল। এই কথা বলার সাথে সাথে উনি দাঁড়িয়ে পড়লেন। আমার সামনে এসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আপনার সাহস তো কম না, আমাকে মিথ্যে বলেন? সত্যিটাই তো বললাম, বিশ্বাস না হলে ওনাকে জিজ্ঞাসা করতে পারেন। আপনি কি ভেবেছেন আমি কিচ্ছু জানি না? রাইসা আমাকে সব বলেছে। বলেছে? আচ্ছা কি বলেছে? তার আগে মিথ্যে বলেছেন যে এর শাস্তি পেতে হবে। আজকে আপনি রিজাইন লেটার জমা দিবেন। কি? না না, প্লিজ এমনটা করবেন না, সত্যিটা বলছি আমি। সত্যিটা কি আমি জানি। রাইসা আমাকে সব বলেছে, এখন যেটা বললাম ওইটা করবেন। দেখুন, চাকরিটা চলে গেলে আমাকে পথে বসতে হবে। প্লিজ একটু ভেবে দেখুন। আপনাকে আমি আগেই বলেছিলাম, উত্তর যদি সঠিক না দেন তাহলে আপনার চাকরি চলে যাবে। একটা কথা বুঝলাম না, আপনি এইসব নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন? রাইসা আমার কি হয় না হয়, ওর সাথে আমার কি সম্পর্ক, এইসব জানার তো কোনো অধিকার আপনার নেই। আছে, কারণ আপনাকে আমি ভালোবাসি, বুঝলেন? কথাটা শুনে আমি মোটেও অবাক হলাম না। আগেই বুঝতে পেরেছিলাম এইরকম কিছু একটা হবে। স্বাভাবিকভাবেই বললাম, আচ্ছা ভালোবাসেন তো, এখন আমাকে কি করতে হবে? দেখুন, আমি মজা করছি না। তো আমি কি ফান করছি নাকি? এইসব মজা অন্য কারোর সাথে করবেন। আর হ্যাঁ, এইবার আমি নিজে থেকে রিজাইন লেটার জমা দিব, আপনাকে আর বলতে হবে না। বুঝেছি, এইভাবে তোর আমার কথা বিশ্বাস হবে না। দাঁড়া, অন্যভাবে বুঝাতে হবে। এই বলে আমার শার্টের কলার ধরে দাঁড় করালেন। কি করছেন? ছাড়ুন আমাকে। হঠাৎই ম্যামের মোবাইলে একটা কল আসলো। আমাকে ছেড়ে দিয়ে মোবাইলটা হাতে নিলেন। কলটা রাইসা করেছিল। ভালো চাস তো এক্ষুনি ছেড়ে দে ওকে। কথাটা শুনে ম্যাম অবাক হয়ে গেলেন, কারণ রাইসা কিভাবে জানলো ম্যাম আমার কাছে এসেছেন? মানে তুই কিভাবে? রাইসা হাসতে লাগলো। ওর উপর আমার সব সময় নজর আছে। তোকে তো আমি আগেই বলেছি, শুধু শুধু এসব করে নিজের বিপদ ডেকে আনছিস। এখনো সময় আছে। তুই এটা ভাবিস না আমি ভয় পেয়েছি। এখন তো আরো বেশি করে ওর কাছে আসবো, আর তুই শুধু দেখবি। খবরদার বলে দিলাম, তোকে আমি আবার সাবধান করছি। আমাকে ভয় দেখাস? ফোন রাখ বলছি। তারপর ম্যাম ফোনটা কেটে দিলেন। মোবাইলটা এক আছাড় মেরে ভেঙে ফেললেন। আপনারা দুজন এসব কি শুরু করেছেন? এখন যা মন চায় তাই করবেন নাকি? বিয়ে করবেন আমায়? এই বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। ভালোবেসে ফেলেছি আপনাকে, বোঝার চেষ্টা করুন। আমার জন্য কেন শুধু শুধু আপনার ফ্রেন্ডের সাথে ঝামেলা করছেন? আর আপনার সাথে আমার কখনো যায় না। যাবে কি যাবে না সেটা বোঝার বয়স আমার অনেক আগেই হয়েছে। আমি যা বলার মন থেকেই বলছি, ভালোভাবে বললাম। যদি রাজি না হন তাহলে অন্য উপায় অবলম্বন করতে হবে। জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না। জোর করে ভালোবাসাও আদায় করে নেব, শুধু দেখতে থাকুন। মনে হয় না এসব করে কোনো লাভ হবে, তাই বলছি আমাকে পাওয়ার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। আমাকে জ্ঞান না দিয়ে যান গিয়ে নিজের কাজ করুন। তারপর নিজের কেবিনে এসে ভাবতে লাগলাম, জানি না এ কোন মাইন্ডকার চিপায় পড়লাম। চাকরিটাও তো ছাড়তে পারবো না, কি করব এখন? এইসব ভাবতে ভাবতে কাজ করতে লাগলাম। দেখতে দেখতে লাঞ্চ টাইম চলে আসলো। রেস্টুরেন্টে গিয়ে দেখি আমার আগে একজন এসে হাজির। আসতে এতক্ষণ লাগে? সেই কখন থেকে তোর জন্য বসে আছি। কিছু না বলে আমি অন্য একটা টেবিলে বসলাম। ওয়েটারকে ডাক দিলাম। রাইসা আবার আমার পাশে এসে বসলো। এই যে আমি তোর বাড়ি থেকে খাবার নিয়ে আসছি। আপনার খাবার আপনি খান, আমি খাবো না। হঠাৎই ওয়েটার বলল, ম্যাম, রেস্টুরেন্টের বাইরে খাবার এলাও নেই। শাট আপ। তুমি জানো আমি কে? আসাদ চৌধুরী হলো আমার বাবা। সরি ম্যাম, চিনতে পারিনি আপনাকে।
রাইসার এইসব দেখে আমার গা জ্বলে যাচ্ছে। ইচ্ছা করছে কানের গোড়ায় দুটো লাগিয়ে দেই। রাইসা প্লেটে খাবার বেড়ে আমার সামনে ডাকলো। আপনাকে কি বললাম শুনতে পাননি? আপনার খাবার আমি খাবো না। খাবেন না মানে? আপনার জন্য আমি নিজের হাতে রান্না করে আনছি। তো আমি কি করব? দেখুন এমনিতে মাথা গরম আছে, খিদা লাগলে আমার রাগ উঠে যায়, তারপর আপনি এমন করছেন। এজন্যই তো বলছি খাবারটা খেয়ে নিন, পেট শান্তি হোক। আচ্ছা ভাবলেন কিভাবে আপনার রান্না করা খাবার আমি খাবো? কিছুদিন পর থেকে তো আমার রান্না করা খাবারই খেতে হবে, তাই এখন থেকে অভ্যাস করাচ্ছি। আপনার সাথে কথা বলাটাই ভুল হয়েছে আমার। এই নেন, আমি খাইয়ে দিচ্ছি। এই বলে এক লোকমা খাবার আমার মুখের সামনে তুলে ধরলো। খাবো কি খাবো না ভাবছি, পেটের মধ্যে যেন ইঁদুর দৌড়াদৌড়ি করছে। তাই কিছু না ভেবেই খাবারটা খাওয়ার জন্য যেই হা করলাম, হঠাৎই কোথা থেকে ম্যাম এসে বলল, এ কি, আপনি এখনো খাচ্ছেন? লাঞ্চ টাইম তো সেই কখন শেষ হয়ে গেল। ও সরি ম্যাম, বুঝতে পারিনি। এই বলে উঠে চলে আসলাম। রাইসা রাগী দৃষ্টিতে ম্যামের দিকে তাকিয়ে আছে। তুই এটা ইচ্ছা করে করেছিস, তাই তো? তোর কি মনে হয় তোর খাবার ওকে আমি খেতে দিব? তুই কিন্তু এইসব একদম ঠিক করছিস না, এর জন্য পরে তোকে পস্তাতে হবে। এই যা তো। ওকে, আজকে থেকে ভুলে গেলাম তুই আমার বন্ধু ছিলি, এবার বুঝবি আমি কি জিনিস। তোর যা করার করতে পারিস, এখন যা তো এখান থেকে। রাইসা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ওখান থেকে চলে গেল। এরা দুজন কি পেয়েছে আমাকে? ওদের জন্য কি আমাকে না খেয়ে মরতে হবে? দুজনের উপরই খুব রাগ হচ্ছে। খালি পেটে আর কতক্ষণ থাকবো? এখন তো লাঞ্চ টাইমও শেষ হয়ে গেল, না পানি খেয়ে পেট ভরে নিতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। কোথায় যাচ্ছেন? পানি খেতে যাচ্ছি। কোথাও যেতে হবে না, আমার কেবিনে আসুন। কি পেয়েছেন কি আমাকে? খাবারটা তো খেতে দিলেন না, এখন কি পানিও খেতে দিবেন না? ওই একদম চুপ, যেটা বললাম ওইটা, আমার কেবিনে আসুন। এই বলে ম্যাম চলে গেল। তারপর আর কি, আমিও ম্যামের পিছু পিছু চললাম। ভিতরে ঢুকেই ম্যাম আমাকে চেয়ারে বসতে বললেন, আমিও বসে পড়লাম। দেখলাম উনি প্লেটে খাবার বাড়তে লাগলেন। খাবার নিয়ে আমার সামনে বসে বললেন, আপনার জন্য আমি এখনো না খেয়ে আছি, আর আপনি ওর সাথে রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছেন। উনি জোর করছিলেন, তাই আর বারণ করতে পারিনি। পরের বার যদি এরকম কিছু দেখি তাহলে কি হবে নিশ্চয়ই বুঝতে পারছেন। উনি এক লোকমা খাবার আমার মুখের সামনে তুলে ধরলেন। হা করে কি দেখছেন? খেয়ে নিন। থাক, আমি নিজে খেতে পারবো। না, আমি খাইয়ে দিব আপনাকে, না হলে না খেয়ে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপর ঘপাঘপ সব খেয়ে ফেললাম। খাওয়া শেষ করে ম্যাম আমার মুখ মুছে দিলেন। আপনি খাবেন না? এখন খাবো। আমি কি এখন যেতে পারি? অফিস ছুটির পর দাঁড়াবেন, একসাথে যাব। ওকে ম্যাম। আমার আর খেয়ে দিয়ে কাজ নেই, এত প্যারা আমি আর নিতে পারছি না। শিগগিরই কিছু একটা করতে হবে, না হলে এরা যা শুরু করেছে। এইভাবে দেখতে দেখতে অফিস টাইম শেষ হয়ে গেল। তাড়াতাড়ি বাইরে এসে একটা রিক্সা নিয়ে চলে আসলাম। ম্যাম আমার মোবাইলে একের পর এক কল দিতে লাগলেন। বিরক্ত হয়ে কলটা রিসিভ করলাম। ওই আপনাকে কি বলেছিলাম? আসলে ম্যাম শরীরটা ভালো লাগছিল না, তাই তাড়াতাড়ি চলে আসলাম। আমাকে একবার তো বলে যেতে পারতেন। প্রয়োজন মনে করিনি। এইভাবে বলছেন কেন? আচ্ছা এখন কোথায় আছেন? বাড়ির সামনে আছি। আচ্ছা ঠিক আছে, কালকে অফিসে আসলে কথা হবে। এই বলে ফোনটা কেটে দিল। তারপর ক্লান্ত হয়ে বাড়িতে পা রাখলাম। হঠাৎই কোথা থেকে নীলা আমাকে জড়িয়ে ধরলো। এখন যা তো, ভাইয়ার শরীরটা ভালো লাগছে না। কেন, কি হয়েছে তোমার? ভাইয়ার মাথাটা ব্যথা করছে, কিছুক্ষণ ঘুমালে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ঘুমাও। এই বলে আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে চলে গেল। আমি আর কিছু বললাম না, বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে রইলাম। একটু পরে কারো হাতের নরম ছোঁয়া পেয়ে ঘুমটা ভেঙে গেল। কেউ একজন আমার মাথাটা টিপে দিচ্ছে। চোখ মেলে তাকাতেই দেখি রাইসা। তাড়াতাড়ি উঠে বসলাম, নিজের লুঙ্গিটা ঠিক করলাম। ওর দিকে তাকিয়ে দেখি মুখ চেপে হাসছে। এই আপনি এখানে? আর কিছু দেখেন নাই তো? দেখেছি তো, আজ না হয় কাল, একদিন তো দেখাবই। কি যাতা বলছেন? আর আপনি আমাদের বাড়িতে কি করছেন? হবু বরটাকে দেখতে আসলাম। কে আপনার বর? আমি আগেও বলছি, এখনো বলছি, আপনাকে আমি কখনোই মেনে নিব না। মিস্টার, সেটা তো সময়ই বলে দিবে। এখন বলুন, আপনার মাথা ব্যথা এখনো আছে নাকি? আপনাকে দেখে আরো বেড়ে গেল। তাহলে তো আমাকে ব্যথাটা কমিয়ে দিতে হবে। কি হলো, ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? উনি এখানে কি করছেন? এক্ষুনি চলে যেতে বলো ওনাকে। কেন, ও তোকে কি করেছে?
তুমি জানো না ওকে আমার সহ্য হয় না, এরপরে ওনাকে এই বাড়িতে ঢুকতে দিছো কেন? তুই ওকে শুধু শুধু ভুল বুঝছিস। তোর সাথে যা হয়েছে তোর কোনো দোষ নেই। ও বুঝেছি, তাহলে ও তোমাকে বশ করে নিয়েছে, এই জন্য তুমি ওর হয়ে কথা বলছো। আন্টি আপনি বাইরে যান তো, ওর মাথাটা ঠিক করে দিচ্ছি। তুমি বসো মা, তোমার জন্য চা করে নিয়ে আসছি। তারপর আম্মু চলে গেল। দেখুন, আপনি সবাইকে নিজের দিকে করে নিলেও আমি কখনো আপনাকে মেনে নিব না। আর কিছু বলতে দিল না, ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলেন। নিজেকে কোনোভাবে ওনার থেকে ছাড়াতে পারছি না, আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। অনেকক্ষণ আমার ঠোঁটের উপর অত্যাচার চললো, তারপর ছেড়ে দিল। কিছুক্ষণ ওনার দিকে তাকিয়ে রইলাম, তারপর ঠাস করে কানের গলায় লাগিয়ে দিলাম একটা। আশ্চর্য না হয়ে পারলাম না, চরকে উনি হাসি মুখে আমার দিকে তাকিয়ে রইল। আপনার যত খুশি মারেন আমাকে, কিচ্ছু বলবো না, শুধু আমাকে আপন করে নিন। এটা কখনোই হবে না, আগেও বলছি এখনো বলছি। কেন এমন করছেন? বিশ্বাস করুন, আপনাকে সত্যি খুব ভালোবেসে ফেলেছি। আপনার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। আচ্ছা বলুন, কি করলে আপনি আমার পিছু ছেড়ে দিবেন? কখনো আপনাকে ছাড়বো না। হ্যাঁ, আনিকার সাথে এত কথা বলেন কেন? আমার বস, ওনার সাথে কথা বলতেই পারি। না, আপনি আর ওর সাথে কথা বলবেন না। বলতে তো চাই না, কিছু করার নেই, উনি যা বলবেন তাই আমাকে শুনতে হবে। তার মানে আপনি ওকে পছন্দ করেন না? করি না, আর আপনাকেও না, বুঝলেন? এখন যান এখান থেকে। এই কথা বলতে আম্মু আসলে হাতে 2 কাপ চা নিয়ে আমাকে রাইসাকে দিল। চা নিয়ে আসার আর সময় পেল না, রাইসা চায়ের কাপ হাতে নিয়ে বলল, বাহ, চাটা ভালোই হয়েছে। আন্টি আমাকে শিখিয়ে দিবেন? তোমার এইসব শেখার কি দরকার? তুমি তো আর। আমি কি বলুন? দেখুন আন্টি, আপনি আমাকে অন্য সবার মতো ভাববেন না। আচ্ছা তাহলে আপনি কি হিজড়া নাকি? এই কথা বলতে দেখি আম্মু আর রাইসা আমার দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। রাগে রাইসার গালটা লাল হয়ে গেছে। কি বললেন আপনি? আমার বুকের উপর বসে গলা টিপে ধরলেন। কই কি বললাম? আপনিই তো বললেন যে আপনি অন্য সবার মতো না, তাই ভাবলাম আপনি। তাই কি? হ্যাঁ বলেন, মজা করেন আমার সাথে? মজা করার মতো কথা বলবেন তাই? আচ্ছা একটা কথা বলুন, আপনি কি কখনো 1 কাপ চা বানিয়ে খেয়েছেন? না, তবে আপনার জন্য আমি এখন সব শিখছি। শুধু শুধু এত কষ্ট করার কোনো দরকার নেই, আমি কখনোই আপনার হব না। আর কতবার বলবে এই কথাটা? আপনি আমার হবেন হবেন, আব্বুকে বলেছি এই কিছুদিনের মধ্যে আপনার আম্মুর সাথে কথা বলবে, বুঝলেন? কি না, প্লিজ শুধু শুধু এমন করে নিজের জীবনটা বরবাদ করবেন না। দেখুন, আমার আব্বু কখনোই ভুল ডিসিশন নেয় না। উনি সবকিছু ভেবে চিনতে যেটা সঠিক সেটাই বলেন। এই মেয়েটাকে নিয়ে কি করব কিছুই বুঝতেছি না। এ তো মনে হচ্ছে আমাকে বিয়ে না করা পর্যন্ত থামবে না। না, আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে রাইসার মাথা থেকে আমাকে বিয়ে করার ভূতটা নেমে যায়। কি হলো, এবার চুপ করে আছেন কেন? কিছু না, আপনি চলে যান এখান থেকে। তার আগে আপনার মোবাইলটা দিন। মোবাইল তো আমার কাছে নেই, মনে হয় নীলার কাছে আছে। ও পিচ্চির কাছে আছে? ওকে, তাহলেও হবে। আমার গালে একটা না দিয়ে চলে গেলেন। ওই আপনি আমার মোবাইল দিয়ে কি করবেন? এই যা চলে গেল। যাক গেছে, ভালোই হয়েছে, এবার একটু শান্তিতে ঘুমাতে পারবো। একটু পর ঘুম ভাঙলো, মাগরিবের আজান দিল, তাই আর না ঘুমিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে বাড়িতে চলে আসলাম। মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকিং করছিলাম, কিন্তু কোনো কিছুই ভালো লাগছে না। বন্ধু রাকিবকে কল দিলাম, ওর সাথে আলাপ করে দেখি কিভাবে রাইসাকে পিছু হটানো যায়। একটা চায়ের দোকানে বসে ওর অপেক্ষা করছিলাম। কিরে, এতদিন পর আমার কথা মনে পড়লো? উফ, আর বলিস না, অফিসে কাজের চাপ আর এদিকে রাইসার প্যারা, আমি আর নিতে পারছি না। বুঝিয়ে বল আমায়। ওকে সব বুঝিয়েই বললাম। বুঝলাম, এখন কি করবি? মনে তো হয় না তোকে এত সহজে ছেড়ে দিবে। দোস্ত, এমন কিছু করতে হবে যাতে আমাকে বিয়ে করার ভূতটা রাইসার মাথা থেকে নেমে যায়। তোর প্রবলেম কোথায়? রাইসাকে মেনে নিলে তো পারিস। দেখ, এখন হয়তো ও আবেগের বশে এমনটা করছে। যদিও ও আমাকে বিয়ে করে তাহলে কিছুদিন পরেই ওর আবেগটা চলে যাবে। ও কিছুতেই আমার সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে না। আমার তো এমন কিছুই মনে হচ্ছে না। আচ্ছা এখন বল কি করবি? তুই কোনো আইডিয়া দে, আমার মাথায় কিছুই আসছে না। দাঁড়া, ভাবতে দে। কিছুক্ষণ ভাবার পরও বলল, পেয়েছি, এতে মনে হয় কাজ হয়ে যাবে। কি পেয়েছিস বল আমাকে। শোন তাহলে, কি বল, কেমন আইডিয়া দিলাম? এটাতে কাজ হবে তো? হবে মানে 100%। যদি না হয় তাহলে তোর মায়ের একটাও মাটিতে পড়বে না। আচ্ছা ঠিক আছে, আমি যেভাবে বললাম সেভাবে একবার করে দেখ। তারপর আর কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে চলে আসলাম। এইভাবে দেখতে দেখতে কিছুদিন চলে গেল, কিন্তু রাইসা আগের মতোই আমার পিছু পড়ে আছে। না, এবার দেখছি ওইটা করতেই হবে। সকালে ম্যামকে কল দিলাম। কি ব্যাপার, আজকে আমায় কল দিলেন?
আসলে ম্যাম আমার শরীরটা ভালো নেই, তাই আজকে অফিসে যেতে পারবো না। ও মা, কি হয়েছে বলুন আমাকে। গায়ে খুব জ্বর এসেছে, বিছানা থেকে উঠতেই পারছি না। আমাকে আগে বলবেন না। থাক, আজকে আপনাকে আসতে হবে না। ধন্যবাদ ম্যাম। ঠিক মতো ওষুধ খাচ্ছেন তো? জি ম্যাম, এখন তাহলে রাখি। আপনাকে দেখতে আসছি আমি। না না, তার দরকার নেই, আপনাকে আর কষ্ট করে আসতে হবে না। না, আপনাকে না দেখা পর্যন্ত আমার শান্তি হবে না। আমি এক্ষুনি আসছি। এই বলে ফোনটা কেটে দিল। যা, এবার কি হবে? মিথ্যাটা তো ধরা পড়ে যাবে। যা হবার হোক, রাইসার সাথে এক্ষুনি দেখা করতে হবে। তারপর রাইসাকে কল দিচ্ছি, পার্কে আসতে বললাম। আমি ওর আগেই এসে বসে আছি, হঠাৎই দেখলাম শাড়ি পরা কেউ একজন আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমার পাশে এসে বসলো। সেই ব্যক্তিটি আর কেউ নয়, রাইসা। নীল শাড়ি, নীল চুড়ি, চোখে হালকা কাজল। ওকে দেখে ক্রাশ না খেয়ে পারলাম না। হ্যালো মিস্টার, এভাবে কি দেখছেন? কিছু না। আসতে এত লেট হলো কেন? সাজুগুজু করতে লেট হয়ে গেল, সরি। ইটস ওকে। এখন বলুন, কি এমন জরুরি দরকার পড়লো আমাকে? ওর কথা শুনে পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালাম, তারপর টান দিতে লাগলাম। রাইসা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তারপর সিগারেটটা ধরিয়ে টান দিতে লাগলাম। সিগারেটের ধোঁয়াগুলো রাইসার মুখের দিকে মারলাম। কি হচ্ছে এসব? সিগারেটটা ফেলে দিন বলছি। কেন, ভালো লাগছে না বুঝি? আবার ওর মুখে ধোঁয়া মারলাম। খুব ভালো লাগছে, এখন এটা ফেলে দিন। যদি বলেন আপনাকে ফেলে দিতে পারবো, তবে এটা কখনোই ফেলতে পারবো না। আচ্ছা, এর মধ্যে কি এমন আছে বলুন? দেখবেন কি আছে, এক টান দিয়ে দেখুন। এই বলে সিগারেটটা ওর মুখের সামনে ধরলাম। ওর মুখ দেখে বোঝা যাচ্ছে ও অস্বাভাবিক ফিল করছে। কাশতে কাশতে বলল, ওটা সরান আমার সামনে থেকে, ভালো লাগছে না আমার। এক টান দিয়ে দেখুন না কেমন মজা লাগে। আমার এসব ভালো লাগছে না। আপনি কি জন্য ডেকেছেন আমায় বলুন? বিয়ের পরও ঠিক এমনটাই করব। এটাই আমার আসল রূপ, বুঝলেন? মানে আমাকে বিয়ে করলে এইভাবে আদর করব, বুঝলেন? কি হলো আপনার, হঠাৎ করে এমন আচরণ করছেন কেন? আপনি তো এমন নন। আমি এমনই, বুঝলেন? এটাই আমার আসল রূপ। না না, আপনি এসব মজা করছেন আমার সাথে, তাই তো? ধুর, আপনি কে বলুন তো যে আপনার সাথে মজা করব? আমি আপনার ভালোর জন্য বলছি। আমাকে বিয়ে করার ভূতটা মাথা থেকে নামিয়ে ফেলুন। ওর হাতটা শক্ত করে চেপে ধরে বললাম, ব্যথা লাগছে ওর। ছাড়ুন বলছি, ব্যথা পাচ্ছি তো। আরেকটা সিগারেট ধরিয়ে বললাম, আপনি আমার সম্পর্কে এখনো অনেক কিছু জানেন না। আমি জানি আপনি কেমন, তবে বিশ্বাস করুন, আপনাকে আমি সত্যি সত্যিই ভালোবাসি। এখনো ভালোবাসার ভূত নামিনি? কেন নামবে? আর আপনি কি মনে করেন আমি কিছু জানি না? আচ্ছা, কি জানেন বলেন? এই যে তুমি কি ভাবছো, এসব অসভ্যতামি করলে আপনার থেকে আমি দূরে সরে যাব, কখনো না। আমার স্বভাবটাই এমন। আপনি এখনো আমার সম্পর্কে পুরোটা জানেন না। জানতে চাইও না আমি। সিগারেটটা ফেলে দিন। না, কেন বুঝতে চাইছেন না? আর কিছু বলতে দিল না। সিগারেটটা আমার হাত থেকে ফেলে দিয়ে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁটটা লাগিয়ে দিল। আবার শুরু করেছেন? আপনাকে আমি বলেছি না এইসব আমার ভালো লাগে না। কেন ভালো লাগেনি? আরেকটা দিব? বুঝেছি, এইভাবে হবে না, এইবার অন্যভাবে বোঝাতে হবে। ঠিক আছে, আপনাকে আমি বিয়ে করব, তবে একটা শর্ত আছে। কি কি শর্ত বলুন? আপনি যা বলবেন তাই হবে। রুম ডেট করতে হবে আমার সাথে। এই কথা বলার সাথে সাথে ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন রাজি কিনা আপনি। তারপর কিছুক্ষণ চুপ করে রইল। আমিও আর কিছু বললাম না, কারণ ওকে সঠিক ডিসিশনটা নিতে হবে, এই জন্য ভাবতে বললাম। মাথা উঠিয়ে কাপা কাপা কণ্ঠে বলল, ঠিক আছে, আমি রাজি। কোথায় আসতে হবে বলেন আমাকে। এই কথা শোনার সাথে সাথে মাথায় হাত, মাটিতে বসে পড়লাম। এই মেয়ে তো দেখছি আমার প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে। ভেবেচিন্তে বলছেন তো? আরেকবার ভেবে বলুন। সবকিছু ভেবেই বললাম, আপনার জন্য আমি সব করতে পারবো। আচ্ছা ঠিক আছে, দেখবো কি করতে পারেন। এখন বলুন কোথায় আসতে হবে। কোথাও আসতে হবে না, এখন বাসায় যান, গিয়ে ঠান্ডা মাথায় ভাবুন। কি বললাম আপনাকে? আর ভাবতে চাই না। দেখুন, নিজের আবেগকে কন্ট্রোল করুন। আবেগ দিয়ে কিন্তু ভালোবাসা হয় না। ও, তোর কাছে এখনো এসব আবেগ মনে হচ্ছে? হঠাৎই পিছন থেকে কেউ একজন বলে উঠল। মেয়ের কণ্ঠ শোনা গেল। এসব আবেগ নয় তো আর কি? উনি তো ভুল কিছু বলেনি। পিছন ফিরে তাকিয়ে দেখি কথাটা আর কেউ নাই, ম্যাম বলল। আমার তো ভয়ে গলা শুকিয়ে গেল। সকালে তো ওনাকে মিথ্যা বলেছিলাম। আমি কিছু বলার আগে রাইসা বলে উঠল, তুই এখানে কেন এসেছিস? আমার দিকে তাকিয়ে দাঁত চেপে বলতে লাগলেন, দেখতে এলাম ওনার শরীর কেমন আছে। এই রে, মনে হয় আমার উপর খুব রেগে আছে। আসলে ম্যাম, মানে থাক, কিচ্ছু বলতে হবে না, আপনাকে আমি পরে দেখে নিব।
দেখে নিবি মানে কি করবি তুই? হ্যাঁ শুনে রাখ, আজ থেকে তোর অফিসে আর চাকরি করবে না। সেটা তুই বলার কে? হ্যাঁ, দেখ তুই কিন্তু বারবার আমাদের দুজনের মাঝখানে চলে আসছিস, এটা কিন্তু মোটেও ঠিক করছিস না। উনি তোকে ভালোবাসেন না, সেটা তুই কেন বুঝতে চাইছিস না? ওনাকে বিরক্ত করা ছেড়ে দে। না, এবার দেখছি তোর কিছু করতেই হবে। আগেও বলেছি তোর এইসবে আমি ভয় পাই না। ওকে, তাহলে এবার দেখতে থাক তোর সাথে কি কি হয়। এই বলে রাইসা চলে গেল। রাইসা চলে যাওয়ার পর ম্যাম আমার দিকে ঘুরে তাকালো। তো মিস্টার, আপনার শরীর নিশ্চয়ই এতক্ষণে ঠিক হয়ে গেছে। আসলে ম্যাম, হয়েছেটা কি, কালকে ঠিক সময়ে অফিসে চলে আসবেন, তারপর আপনাকে দেখছি আমি। আর কিছু বলতে না দিয়ে হন হন করে চলে গেল। তারপর আমিও আর বসে না থেকে বাসায় চলে আসলাম। এদিকে রাইসা বাড়িতে গিয়ে সোজা ওর বাবার কাছে গেল। কি হলো মা, মুখটা এমন গোমড়া হয়ে আছে কেন? চুপ করে আছে, কিছুই বলছে না। কি হলো বল আমাকে, কেউ কিছু বলেছে? বাবা, ওকে তুমি ওর থেকে দূরে থাকতে বলো, না হলে ওকে আমি খুন করে ফেলবো। কি বলছিস এসব তুই? কাকে খুন করবি তুই? ও সাহস কি করে হয় আমার থেকে ওকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। দেখ মা, কি হয়েছে বল আমাকে। তারপর সবকিছু খুলে বলল। এসব আমাকে আগে কেন বলিসনি? এবার তো ওকে আমি ছাড়বো না, তুমি আজকে গিয়েই ওর সাথে আমার বিয়ে ঠিক করো। আজকেই যেতে হবে? আজকেই, আমি আর কোনো কথা শুনতে চাই না। ওকে, তুই যখন বলছিস তখন আজকেই কথা বলবো আমি। এখন আমাকে এক জায়গায় যেতে হবে। কোথায় বলে তো যা। কোথাও না বাবা, একটা কাজ সেরে আসতে হবে। এই বলে রাইসা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। সোজা আনিকা মানে ম্যামের বাসার সামনে আসলো। তারপর দরজা ধাক্কালেন। ম্যাম তখন বাসায় ছিল না, অফিসে ছিলেন, তাই তখন রাইসা চলে গেল। এদিকে বাড়িতে এসে কোনো কাজ না থাকায় বসে বসে টিভি দেখতে লাগলাম। হঠাৎই বাইরে গাড়ির আওয়াজ শুনতে পেলাম। নীলাকে বললাম, দেখো তো বাইরে কে এসেছে। দেখছি ভাইয়া। একটু পরে ও এসে বলল, ভাইয়া শিগগির এসো, দেখে যাও কে এসেছে। দূর, এই সময় আবার কে এলো। এই বলে পিছন ফিরে দাঁড়াতেই দেখি আসাদ চৌধুরী দাঁড়িয়ে আছে। আম্মুও আসলো। কি ব্যাপার, আপনি এখানে কেন? কি করব বলো, তোমরা যা শুরু করেছো। কেন, ও আবার কি করেছে? এত তাড়াতাড়ি আমি বিয়েটা দিতে চাচ্ছিলাম না, একমাত্র মেয়ে। আপনি এসব এখানে বলছেন কেন, আমি তো বুঝতেছি না। তোমার পরে বুঝলেও চলবে, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলেন? বাবা, তুমি একটু ভেতরে যাও। কেন, যা বলার আমার সামনে বলেন। তুমি বিয়ান সাহেবের কাছ থেকে পরে জেনে নিও। আম্মু, কি বলছে উনি এসব? তুই ভিতরে যা, দেখি উনি কি বলেন। ওকে, যাচ্ছি। আম্মু, তুমি কিন্তু ওনার কোনো কথায় রাজি হবে না। যা তুই। তারপর আমি নিজের রুমে চলে আসলাম। এদিকে রুমে বসে বসে ভাবতে লাগলাম, কি এমন কথা থাকতে পারে ওনার। না না, আমাকে জানতেই হবে। অনেকক্ষণ পর আম্মু আসলো রুমে। দেখে ওনাকে খুশি মনে হচ্ছে। চলে গেছেন উনি। তা কি এমন কথা বললেন উনি, বলো আমাকে। ওনার মেয়ের আয়েশার সাথে তোর বিয়ে ঠিক করেছি। এই কথা শোনার পর আমার মাথা ঘুরতে লাগলো। কি বলছো এসব, আর তুমি জানো না? আমি সব জানি। তোর সাথে যা হয়েছে এতে রাইসার কোনো দোষ ছিল না। আমিও জানি, কিন্তু আমি ওইটা বলতে চাইনি। তুমি একবার ভেবে দেখো, ওরা কোথায় আর আমরা কোথায়। দেখ, আমি যা ডিসিশন নিয়েছি তোর ভালোর জন্যই নিয়েছি। এতে আমার কোনো লাভ হবে না। প্লিজ আম্মু, বোঝার চেষ্টা করো। তোকে বিয়েটা করতেই হবে, এটাই আমার শেষ কথা। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। এই যা চলে গেল। ভাইয়া তোমার বিয়ে হবে বুঝি? তাহলে তো অনেক মজা হবে। এই যা তো এখান থেকে। বাবা, আমি কত খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না, জীবনেও এত খুশি হইনি। পাগলি মেয়ে একটা, তোর খুশিতেই তো আমরা সবাই খুশি। কিন্তু বাবা, ও কি বিয়েতে রাজি হবে? আমার বিশ্বাস ওর মায়ের কথা ও অমান্য করবে না। সত্যি বলছো? মা। এইদিকে আমার অবস্থা হয়েছে নাজুক। বিয়ের পর কিভাবে এই মেয়েকে সামলাবো। আল্লাহ আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। ফোনটা বেজে উঠলো। হাতি নিয়ে দেখে আরেকটা উটকো ঝামেলা। ম্যাম কল দিয়েছেন। রিসিভ করার সাথে সাথে বললেন, রিসিভ করতে এত সময় লাগলো কেন? ঘুমাচ্ছিলাম তাই। ও, তাহলে তো মনে হয় ডিস্টার্ব করলাম। না না, কি জন্য ফোন দিয়েছেন বলেন। তাছাড়া এমনিতেই আপনার সাথে কিছু কথা ছিল। ওকে, তাহলে আমার বাসায় চলে আসুন। তাহলে সন্ধ্যার পরে আসি। এই বলে ফোনটা কেটে দিলাম। সন্ধ্যাবেলায় ম্যামের বাসায় আসলাম। ম্যামকে সবটা বলে দিতে হবে। কলিং বেল বাজালাম, সাথে সাথে দরজা খুলে দিলেন।
আসতে এতক্ষণ লাগলো? ভেতরে আসুন। তারপরে ভিতরে আসলাম। ম্যাম দরজা লাগিয়ে বললেন, কি হলো, দাঁড়িয়ে কেন? বসুন আর বলুন কি খাবেন, চা না কফি? ওইসব থাক, এখন না, অন্য একদিন খাবো। আপনি বললেই হলো। আপনি বসুন, আমি 5 মিনিটের মধ্যে আসছি। তারপর উনি রান্নাঘরে চলে গেলেন। হঠাৎই কলিং বেলটা বেজে উঠল। ম্যাম রান্নাঘর থেকে এসে বললেন, এখন আবার কি এলো? এই বলে দরজাটা খুললেন। সাথে সাথে কোথা থেকে রাইসা ভিতরে ঢুকলো, সাথে কয়েকটা গুন্ডা টাইপের ছেলে। আমাকে সোফায় বসে থাকতে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। আপনি এখানে এই সময়? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কি করছেন? সাথে এইগুলাকে? মনে মনে যেই ভয়টা পাচ্ছিলাম ওইটাই হলো। তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দেব? তোর কোনো কিছুই আমাকে ওর থেকে আলাদা করতে পারবে না। দেখুন, আমি এখানে এসেছি। চুপ, আপনি আর একটা কথাও বলবেন না। এবার যা বলার আমি বলবো। দেখ, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। বাড়াবাড়ি কি দেখেছিস তুই? এখন দেখবি আমি কি জিনিস। এই বলে গুন্ডাগুলোর দিকে তাকিয়ে বলল, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? মেয়েটিকে গাড়িতে তোলো। মানে কি করতে যাচ্ছেন আপনি? কিডন্যাপ করবো ওই ডাইনিটাকে। ওই শোনো, বিয়েটা শেষ না হওয়া পর্যন্ত ওকে আটকে রাখবে। বিয়ে মানে? কার বিয়ে? ও মা, কিছু জানিস না তুই? আজকেই তো আমার আর ওনার বিয়ে ঠিক হয়েছে। কি? এই খবরটা দিতেই তো আমি এখানে আসলাম। আপনি এই জন্য এখানে এসেছেন? ম্যামের চোখে পানি দেখতে পাচ্ছি, কিন্তু কিছু করার নাই। আপনাকে ইনভাইট করতে আসলাম। আমি ভেবেছিলাম আপনি। কি ভেবেছিস তুই? চোখের পানি মুছে বললেন, তা বিয়ে কবে? দেখুন ম্যাম, আমি আপনাকে হার্ট করতে চাইনি। আপনাকে নিয়ে কখন আমি ওইভাবে ভাবিনি, তাই প্লিজ ভুলে যান আমাকে। ও একদম ঠিক কথা বলেছে। ওর থেকে দূরে চলে যা। আর শোন, বিয়েটা যেন ভালোই ভালোই হয়ে যায়। ইনভাইট করলাম তোকে। দেখুন, আমি আপনাকে বলছি, আপনি আমার থেকেও অনেক ভালো ছেলে পাবেন। তারপর কোনো কথা না বলে এক দৌড়ে ওনার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলেন। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আর দাঁড়াতে হবে না, চলুন এখান থেকে। ও যা বুঝার বুঝে গেছে। আপনার থেকে এটা আমি কখনো আশা করিনি। এত রেগে যাওয়ার কি হলো? আমি আবার কি করেছি? আপনি এখানে ওনাকে কিডন্যাপ করতে এসেছেন? ছি। এসেছি। ওই শাকচুন্নিকে আমার একদম বিশ্বাস নেই। তাই বলে আপনি কিডন্যাপ করতে আসবেন? সরি, ভুল হয়ে গেছে আমার। জানি না আপনাকে কিভাবে সামলাবো আমি। থাকুন আপনি। আরে আরে, আমিও যাব, আমার জন্য দাঁড়ান। এই বলে আমার পিছন পিছন আসতে লাগলো। রাস্তায় এসে আমাকে পিছন থেকে ডাকতে লাগলো। একটা রিক্সাতে উঠে চলে যেতে লাগলাম। রিক্সার সামনে এসে হাঁপাতে লাগলো। তারপর কোনো কথা না বলে রিক্সায় উঠে আমার পাশে বসলো। আমি কোনো কথা না বলে অন্যদিকে তাকিয়ে আছি। বললাম তো ভুল হয়ে গেছে আমার। আমার ভয় করছিল, যদিও আপনাকে আমার থেকে। কি মনে করেন আপনারা নিজেকে? হ্যাঁ, যখন মাথার মধ্যে যা আসবে তাই করবেন। কোনটা ঠিক আর কোনটা ভুল একবারও ভাববেন না। আর কখনো এমন কিছু করব না। এবার থেকে আপনি যা বলবেন তাই শুনবো। আমার কথা শুনবেন তার কি কোনো গ্যারান্টি আছে? এটা আমি বিশ্বাস করতে পারলাম না। আচ্ছা, আপনি কি করলে বিশ্বাস করবেন বলুন? সত্যি বলছি, আপনাকে খুব ভালোবাসি। এই ছাড়ুন তো, নামুন বলছি। আপনার বাসা চলে এসেছে। এভাবে না বলে একটু মিষ্টি করে তো বলতে পারেন। আপনি নামবেন কিনা বলেন। এত রাগ? আচ্ছা ঠিক আছে, দেখবো বিয়ের পর আপনার এই রাগ কোথায় থাকে। যান। মাথাটা একটু নিচু করুন। কেন? আহা, এত প্রশ্ন করেন কেন? যেটা বললাম ওটাই করুন। তারপর ওর কথা মতো মাথা নিচু করলাম। সাথে সাথে আমার গালে একটা চুমু দিয়ে চলে গেল। বাকি কাজ আগামীকাল করব। কি বদমাইশ মেয়ের বাবা! এই মেয়েকে কিভাবে সামলাবো? মেয়েটা নিশ্চিত আমার জীবনটাকে তেনা তেনা করবে। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর হ্যাঁ, বিয়েতে আপনাদের সবার দাওয়াত রইল, সবাই চলে আসবেন।